সো খেয়াল করো, আমাদের এই ক্লাসে আমরা মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত বছর যে কোশ্চেন গুলো আসছে, স্পেশালি বিসি এবং ইউনিটে এই কোশ্চেন গুলো দেখবো। এবং আমরা যে ক্লাসগুলো নেই, এই প্রত্যেকটা ক্লাসের সাথে এই কোশ্চেনের কি রিলেশন, মানে এগুলা থেকে বারবার কমন আসতেছে কিনা, এই বিষয়টা আর কি তোমরা এখানে একটা প্রুফ পেয়ে যাবা। আর পাশাপাশি এইখানে তোমরা কিছু টপিক সম্পর্কে ধারণা পাবা, যে টপিক গুলো তোমরা নিজেরা যখন জিকে পড়বা সেটার মধ্যে একটা রিলেট করতে পারবে। অনেকেই ধরো যে ওর যে জিকে, সাবজেক্টিভ জিকেটা নিয়ে ভয় পায়, বিষয়ভিত্তিক জিকে কিভাবে আসে না আসে। তো এই ভয় থেকে তোমাদেরকে দূর করার জন্য আর কি আমি একটু রিয়েল এক্সাম্পল, যে গত বছর কি ধরনের কোশ্চেন আসছে বা তার আগে যেহেতু বা কিভাবে কোশ্চেন গুলো আসে জিকে, এটা সম্পর্কে একটা তোমরা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে আর কি। এই যে যেও বি ইউনিট জিকে কোশ্চেন অ্যানালাইসিস, অর্থাৎ বি ইউনিটে তোমার কি ধরনের কোশ্চেন গুলো আসছিল গত বছর, সেখানে আমরা 10টা 10টা করে নিচ্ছি প্রত্যেকটা স্লাইডেই। সো দেখো, প্রথমে আমরা বি ইউনিটের গুলা, তারপরে সি ইউনিটের গুলা। সি ইউনিটের অনেক, সি ইউনিটে যেহেতু তোমার 50টা করে জিকে আসে, আর এখানে কিছু তোমার আইকিউ কোশ্চেনও থাকে ফিলোসফির ভিতরে। তো এখানে অনেকগুলা থাকবে, বাট আমরা প্রত্যেকটা স্লাইডে 10টা করে রাখছি যাতে করে তোমরা বুঝতে পারো ইজিলি। আর এই স্লাইডের কপিটাও তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? বাট এখানে একটু দেখো যে বি ইউনিটে তোমার গত বছর যে কোশ্চেন গুলো আসছিল তার মধ্যে এই যে বাংলাদেশের দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী রাষ্ট্র, এটা থেকে একটা কোশ্চেন আসছে। তো এটা মূলত হচ্ছে বাংলাদেশের সাথে যে জাপানের যে রিলেশন, সেটা সেটা থেকেই কোশ্চেনটা আসছে। জাপান বাংলাদেশে সবচেয়ে বেশি তোমার এরকম যে উন্নয়ন প্রজেক্ট গুলো আছে, যেমন রাস্তা তৈরি করা, মেট্রো রেল তৈরি করা, এগুলোতে সবচেয়ে বেশি ইনভেস্ট করে, ঠিক আছে? আর জিজ্ঞেস করতে পারো যে জাপান কেন বাংলাদেশের সাথে এভাবে এত বেশি লেনদেনের সাথে রিলেটেড, বা এত ধরনের উন্নয়ন প্রকল্পগুলোতে কেন হেল্প করে, ঋণ দেওয়া বা নিজেরা এটা করে দেওয়া। এটার জন্য মেইন রিজন হচ্ছে যে জাপান বাংলাদেশের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন হেরে যায়, তখন একজন ব্যক্তি ছিল যে রাধা বিনোদ পাল, ওনার মাধ্যমে অনেক বেশি কানেক্টেড। এই বিষয়টা যদি একটু বলি তোমাদেরকে, ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তখন তোমরা তো অবশ্যই জানো যে জাপান হঠাৎ করে আমেরিকার পার্ল হারবারে অতর্কিত হামলা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষ দিকে 41 সালে। তো তখন এরপরে ওইখানে অনেক বেশি হতাহত হয়। তোমার অনেকগুলা সোলজার আছে যারা নৌ সোলজার ছিল, তারা হচ্ছে তোমার মারা যায় এই এয়ার স্ট্রাইকের কারণে, মানে বিমান দিয়ে তাদেরকে হামলা করে, পুরো মানে বিশাল এক বিমান বহর নিয়ে। তোমার যত ধরনের যেই যুদ্ধ জাহাজ গুলা ছিল বা ওইখানে যে সকল নেভির লোকজন ছিল, সোলজাররা ছিল, সবাই তখন মারা যায়। তো পরবর্তীতে তোমার যেই আঘাত তার প্রতিঘাতটাও তো সেভাবেই হবে। তো আমেরিকাও তখন অফিসিয়ালি ঘোষণা দেয় যে আমি এখন থেকে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করব, কারণ জাপানের এই আক্রমণের পর থেকে। তো জাপানের সাথে তখন আমেরিকার যুদ্ধ হয়। পরবর্তীতে তোমার জাপান ওই অ্যাটাকের পরে আবার আরেকটা অ্যাটাক শুরু করতে যায়, কিন্তু তখন ইতিমধ্যে তোমার আমেরিকা নিজেরা এটা সম্পর্কে বুঝতে পারে। তো ওই যুদ্ধের সময় যখন সেকেন্ড যেই যুদ্ধটা হয়, তখন তোমার এই অ্যাটাকে জাপানের আমেরিকা ঘোর হারায় দেয়। জাপানের প্রায় তোমার সিভিলিয়ানই মারা যায় 1 লক্ষের কাছাকাছি, নিয়ারলি এরকম। আর কয়েক হাজার সোলজার মারা যায়, ঠিক আছে? তো এবং তাদের যে তোমার এরকম কিছু ইয়ে আছে না, এয়ারক্রাফট বহনকারী যে সকল আহ জাহাজগুলা নদীতে, যেগুলা এয়ারক্রাফট যুদ্ধ বিমানগুলা যেগুলোর উপরে মানে থাকে, উড়ে নামায় বা হচ্ছে আবার পরবর্তীতে অয়েল নেওয়ার পরে আবার উঠে যায়, তো ওই যে এরকম 4টা ইয়াকে পুরো ডুবাই দেয়। প্লাস এরকম অনেক সোলজারকে মারা হয়, এবং তাদের এই যে ফাইটার বিমানগুলো অনেকগুলা ধ্বংস হয়ে যায়। মানে জাপান সেকেন্ড যে অ্যাটাকটা সেটাতে নিজেরাই অ্যাটাক করে, বাট আমেরিকা তখন প্রিপেয়ার ছিল, এই কারণে জাপানেরই সবচেয়ে বেশি লস হয়। আমেরিকারও অনেকেই মারা যায়, অনেক বিধ্বস্ত হয়, বাট তারপরও বেশি লস হয় জাপানের। আর পরবর্তীতে তোমার এই যুদ্ধটা আরো এক্সপ্যান্ড করতে 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 45-এ এসে যখন এই যে হিরোশিমা নাগাসাকিতে 6 আগস্ট আর 9 আগস্ট, তো এরপরে তোমার জাপান ফাইনালি কি করে, আত্মসমর্পণ করে। তো এইখানে বিষয় হচ্ছে যে যখন জাপান আত্মসমর্পণ করে, তখন এখানে একটা বিষয় হইতেছে যে যুদ্ধে কেউ যদি পরাজিত হয়, তখন সেই দেশের উপরে যেই দেশটা জিতে তারা তাদের মতাদর্শ স্থাপন করে দেয়, তারা সবকিছু সেখানে ডমিনেন্সটা ক্রিয়েট করে দেয়। তো জাপানের উপর তারা আমেরিকা এভাবে বিভিন্ন ধরনের ডমিনেন্স ক্রিয়েট করতে চাইছিল, যে আজীবন যেন এরা এভাবে দাসত্বের উপরে থাকে আর কি। তো যখন জাপানের যে বিচারটা হবে, হেরে গেছে, এখন ফাইনালি যে বিচারটা হবে, এই বিচারটার নাম ছিল টোকিও ট্রায়াল। টোকিও ট্রায়ালে তোমার পুরো এই পৃথিবীর যে বিভিন্ন জায়গা আছে, ধরো এই বিশ্বের, সেখান থেকে 4জন বিচারক গেছে। তো এই ভারতীয় উপমহাদেশ থেকে একজন বিচারক গেছে, তার নাম হচ্ছে রাধা বিনোদ পাল। তো ইনি জন্ম কোথায়, ইনি জন্ম হচ্ছে কুষ্টিয়া এবং পড়াশোনা করছে রাজশাহী অঞ্চলে। বাংলাদেশ কিন্তু তখন ছিল না, বাংলাদেশ আসছে 71 সালে, তাই না? ডিসেম্বর থেকে। কিন্তু তখন যখন বলতেছে, এটা হচ্ছে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়। তো তখন তোমার এই যে কুষ্টিয়া রাজশাহী এগুলো তো আগে থেকেই ছিল, বাংলাদেশ হয়তো ছিল না, বাট এই অঞ্চলগুলো তো ছিল। উনি এখান থেকে গিয়ে তোমার পরবর্তীতে ওইখানে বিচারক হিসেবে ওইটার
ইয়েতে থাকে। আর তখন তিনি বলে যে জাপান যতটুকু পরিমাণ অন্যায় করছে সে ততটুকু পরিমাণই তার এই যে লসটা বিয়ার করবে, এর থেকে একটু বেশিও না, এর থেকে একটু কমও না। তো এই কারণে জাপান অনেক বড় ধরনের তোমার লস থেকে বেঁচে যায়। আর যেই ধরুন তোমার ওই ব্যক্তির কাছে জাপান অনেক বেশি ঋণী, ইভেন জাপানে ওনার একটা স্ট্যাচু আছে। প্লাস জাপানের সংবিধানে ওনার সম্পর্কে এটা বলা আছে, তো এরকম বলা আছে যে বাংলাদেশ যতদিন আছে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষকে তারা হেল্প করবে আর কি। আর রিজনটা কি, যে পরবর্তীতে এই যে রাধা বিনোদ পাল তো মারা গেছে, বাট ওনার যেইখানে বেড়ে ওঠা, যেখানে তোমার জন্ম, যেখানে পড়াশোনা, ওই জায়গাটাতেই কি এখন বাংলাদেশের হয়েছে আর কি 71 সালের পরে। এই জন্য বাংলাদেশের প্রতি জাপানের এরকম একটা ভালো সুসম্পর্ক। প্লাস আরেকটা জিনিসও দেখবা, যে জাপান যখন বাংলাদেশে উন্নয়নমূলক প্রজেক্ট গুলো করে ম্যাক্সিমাম গুলো হচ্ছে তোমার এই যে মেট্রো রেল বা রাস্তাঘাট এগুলার ক্ষেত্রে, ঠিক আছে, এই যে রোড ট্রানজিট এগুলার ক্ষেত্রে। তো এই ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে তাদের হেল্প করার পেছনে মেইন আরেকটা কারণ হচ্ছে জাপানের সেকেন্ড হ্যান্ড যে সকল ভেহিকেল গুলো আছে, কার গুলো আছে, এই প্রত্যেকটা অটোমোবাইল কার গুলাই তোমার এই বাংলাদেশে আবার রিসেম্বল হয়ে আসে। তার মানে তাদের বড় একটা মার্কেট হচ্ছে বাংলাদেশ। তো তারা যখন এভাবে রাস্তা ক্রিয়েট করে দিবে, তাদের গাড়ির ডিমান্ড বাড়বে, তাদের কোম্পানির সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট গুলো এদিকে আবার এদিকে বিক্রি করতে পারবে। তো এই ধরনের কিছু রিলেশন আছে আর কি বাংলাদেশের সাথে জাপান। আদারওয়াইজ দেখবা যে তেমন কিন্তু অন্যান্য প্রজেক্টের ক্ষেত্রে তারা খুব একটা রিলেটেড থাকে না। শুধুমাত্র রাস্তাঘাট, তারপর মেট্রো রেল এগুলার ক্ষেত্রেই ম্যাক্সিমাম সময় তোমরা দেখবা আর কি। সো আই গেস এখন তোমরা বুঝতে পারছো যে জাপানের সাথে বাংলাদেশের রিলেশনটা কেন এত বেশি ভালো। তো এখানে তোমরা কয়েকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে টোকিও ট্রায়াল, এটা, আর রাধা বিনোদ পাল এই নামটা তোমরা মনে রাখবা, রাধা বিনোদ পাল। কেন মনে রাখবা, কারণ বিউপিতে কোশ্চেনটা আসছিল যে টোকিও ট্রায়ালে আমাদের এই বাংলাদেশ থেকে বা উপমহাদেশ থেকে যে বিচারক ছিল তার নাম কি। তার নাম হচ্ছে রাধা বিনোদ পাল। ইটস এ কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, মানে বিউপিতে এটা অলরেডি চলে আসছে। তারপর দেখো বাংলাদেশ কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য নয়, এটা হচ্ছে ব্রিক্স। এখানে চারটা অপশন ছিল, বাট ব্রিক্স এর যেহেতু সদস্য নয় এটা তোমরা বুঝতে পারতেছো, এটা হবে উত্তর। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সর্বস্ব মানবিক সাহায্য এসেছে কোন দেশ থেকে, এটা হচ্ছে ইউএসএ থেকে। তারপর দেখো যে সর্বশেষ ব্রিক্স সম্মেলন 2023 অনুষ্ঠিত হয় কোথায়, জোহান্সবার্গে। তার মানে এই যে সম্মেলন গুলা থেকে তোমাদেরকে পড়তে হবে যে কোন সম্মেলন কোথায় হয়, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তারপর দেখো আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দিব যে G7, G20, তারপরে ব্রিক্স এগুলা নেক্সট সম্মেলন কোনটা কোথায় হবে, এগুলো আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দিব। তারপর দেখো যে নিচের কোন জেলায় রেল লাইন নেই, সেটা হচ্ছে মেহেরপুর। আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ, এগুলো একদম ইজি কোশ্চেন দেখো। তারপরে আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম সিটি কর্পোরেশন কোনটি, সেটা হচ্ছে চট্টগ্রাম। বর্তমানে রাজশাহী ও দিনাজপুর অঞ্চল প্রাচীন বাংলার কোন জনপদে অন্তর্ভুক্ত ছিল। তার মানে এখানে দেখো আরেকটা বিষয় বুঝতে পারলা যে জনপদ থেকে কোশ্চেন আসছে। তো এটা ইম্পর্টেন্ট, এটা এই যে রাজশাহী এবং দিনাজপুর এটা হচ্ছে পুন্ড্র, পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত। এরকম তোমার যদি বলি যে ঢাকা কোনটার অন্তর্ভুক্ত বলতে পারবা, ঢাকা কোন জনপদ, বৃহত্তর ঢাকা। বঙ্গ। বঙ্গ। রাইট, বঙ্গের, বঙ্গের ভিতরে, ঠিক আছে। এরকম তোমার গৌড় আছে, রারো আছে, ঠিক আছে, হরিকেল, সমতট, এগুলো তোমাদেরকে জানতে হবে যে কোন অঞ্চলটা স্পেসিফিকলি কোন জনপদের মধ্যে ছিল। এখান থেকে প্রতি বছরই 1 মার্ক থাকেই, এটা তুমি যেও না শুধু, বিউপিতেও তোমার এখানে কমন পাবা। তারপরে প্রাচীন শিলালিপিতে বঙ্গ নামক জনপদের দুটি অঞ্চলের নাম পাওয়া যায়, এগুলো কি, একটা হচ্ছে পাহাড়পুর এবং মহাস্থানগড় আর কি। এখানে গড় শব্দটা উঠে নেই। তারপর দেখো নারী উন্নয়ন বিষয়ক বেইজিং ঘোষণা গৃহীত হয় কত সালে, সেটা হয় 1995 সালে। এই নারী বিষয়ক জিনিসগুলো তোমরা একটু বেশি মনে রাখবে, এখান থেকে যেহেতু কোশ্চেন আসে। ইনফ্যাক্ট এই যে তোমার ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক, তারপরে এই যে এই নারীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন গুলো আছে না, এগুলা থেকে কোশ্চেন আসে প্রচুর, সিডাও সনদ এগুলা থেকে। তারপর দেখো যে জাতিসংঘ সাধারণ পরিষদের ড্যাশতম অধিবেশনে বঙ্গবন্ধু বাংলা ভাষণ দেয়, এটা হচ্ছে 28তম অধিবেশনে, ঠিক আছে। ইজ দিস ট্রু, এটা কি 28 না 29? বাংলাদেশ যখন 29। জাতিসংঘের, বাংলাদেশ যখন জাতিসংঘের সদস্য হয় তখন সেটা কততম অধিবেশন, 29তমতে। আর এটা হয় কত, 17ই সেপ্টেম্বরে, ঠিক আছে। তাহলে 17 সেপ্টেম্বর, এবং সে বাংলায় ভাষণটা দেয় 25শে সেপ্টেম্বর, বুঝছো। আর এই যে গ্যাপ বিটুইন 17 আর 25, সেটা হচ্ছে 8 সেপ্টেম্বর, যেটা হচ্ছে তোমার সাক্ষরতা দিবস। এই যে তিনটা জিনিস এভাবে মনে রাখবা। তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে 29, সেখানে ভুলে 28 লেখা হয়েছে। তারপর দেখো যে COP28, তার মানে কোপ থেকে কোশ্চেন আসে। আমি তোমাদেরকে কোপের ক্লাসটা অলরেডি গত ওই যে যখন আন্তর্জাতিক সংগঠন পাশাপাশি জাতিসংঘের ক্লাসটা আসে সেখানে কিন্তু অলরেডি গুলো লিখে দিছি, যে 28 কোথায় হয়েছে, 29 কোথায়, 30 কোথায়। 29 কোথায় হবে বলো তো, যে 28 তো অলরেডি এসে গেছে, 29 তোমাদের সময় আসবে, বলো কোথায় হবে।
বাকুতে, ঠিক আছে, বাকু আজারবাইজান। আর 30 যেটা, সেটা হবে কোথায়? ব্রাজিলে হবে। এগুলো তোমাদেরকে ওখানে পড়াইছিলাম, দেখো ক্লাসটা। তো তারপর দেখো যে রিও ডি জেনেরিও এর ধরিত্রী সম্মেলন হয় কখন কখন? এটা হচ্ছে তোমার 1992, ঠিক আছে। এটাও তোমার জলবায়ু বিষয়ক। তার মানে জলবায়ু বিষয়ক যে বিষয়গুলো আছে এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে। বিভিন্ন ধরনের চুক্তি আছে, যেমন প্যারিস চুক্তি, তারপর কোপ, এগুলো তোমার হলে জলবায়ু বিষয়ক থাকে। দেখো কোনটি সঠিক নয়। ইরাবতী মিয়ানমারের একটি নদী, এটা সঠিক নয়। তো এখানে ধরো 4টা অপশন ছিল, তার মধ্যে এটা ভুল। তো বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? দ্যাট ইজ এপ্রিল। এই যে তোমাদেরকে বিউপির কিছু শীট দেওয়া হয়েছে গ্রুপে, দেখবা সেখানে এই জিনিসটা আছে যে উষ্ণতম মাস কোনটা, তারপর শীতলতম মাস কোনটা, এগুলো আছে। তারপর দেখো যে 1 নটিক্যাল মাইল, সেটা সমান কত কিলোমিটার? 1.85 কিলোমিটার। এটা তোমার কেন ইম্পর্টেন্ট? এই যে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা, তারপরে অর্থনৈতিক সমুদ্র সীমা, সেই বিষয়টার সাথে এটা রিলেটেড। তো নটিক্যাল মাইল কতটা ওইখানে আসবে বলো তো? রাজনৈতিক কতটুকু, কত? 12 নটিক্যাল মাইল রাজনৈতিক। আচ্ছা, আর অর্থনৈতিক? 200। হ্যাঁ, 200, রাইট। তারপর দেখো যে ইউএনএফসিসিসি, তোমাদেরকে তখন আমি খেয়াল করতে বলছিলাম যে 3টা সি, এটার পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। আর এই ইউএনএফসিসিসি থেকেই কিন্তু এই কোপটাকে অর্গানাইজ করা হয়, মানে এই অর্গানাইজেশন থেকেই কোপ মানে কনফারেন্স অফ পার্টিস অর্গানাইজ করা হয়, এটা মনে থাকে জন্য। তারপর দেখো আইপিসিসি, এটা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। আমি বুঝতে পারতেছো যে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে যে বিষয়গুলো রিলেটেড এগুলা থেকে প্রচুর আসে। আরেকটা হচ্ছে এই যে নিউক্লিয়ার ওয়েপেন সম্পর্কে যেটা, সেটা থেকেও আসে, যেমন এনপিটি, সিটিবিটি, এগুলা। দেখো যে স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদীয় নির্বাচন হয় কখন? সেটা হচ্ছে 7ই মার্চ 1973। মানে 7ই মার্চ 1973 সালে প্রথম সংসদীয় নির্বাচন হয়। কারণ এর আগেরটা তো তোমার এমনিতেই চুজ করা হয়েছিল পার্সনদেরকে, তাই না? তখন তো ওইভাবে নির্বাচন হয়নি। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করে কারা? সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। আর এটা তো তোমার গত বছরের কোশ্চেন। আমাদের সময় আসছিল কোনটা জানো? আমাদের সময় আসছিল যে যখন মিয়ানমার এই যে রোহিঙ্গাদেরকে আমাদের দেশে এভাবে বিতাড়িত করে, তখন তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে কোন দেশ? সেটা ছিল আমাদের সময় কোশ্চেন। তাহলে বুঝতে পারতেছো বলো তো সেটাকে কোন দেশ? রোহিঙ্গাদেরকে নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করছে মিয়ানমারের বিরুদ্ধে কোন দেশ? গাম্বিয়া, ঠিক আছে, গাম্বিয়া। আমি লিখে দিচ্ছি, পরীক্ষা আসতে পারে যেহেতু। মানে রোহিঙ্গা, রোহিঙ্গা ভার্সেস মিয়ানমার। ওকে, বাট মামলাটা কারা করে? এটা করা হচ্ছে গাম্বিয়া। আর এই যে ইসরায়েল এবং ফিলিস্তিন নিয়ে মামলা কে করে? দক্ষিণ আফ্রিকা প্রথম। তারপর আসো তোমার বাংলাদেশের কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য? বাংলাদেশ কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য? এখানে ধরো আরো মানে 4টা অপশন ছিল, 3টাতে হবে না, আর এটাতে সদস্য আছে, তো এইটা উত্তর। সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর, ঠিক আছে, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কবে? সেটা হচ্ছে 1972, ঠিক আছে। 1972 সালে তারা এটাকে স্বীকৃতি দেয়। তার মানে বাংলাদেশের যে রিকগনিশন, সেটা থেকে কোশ্চেন আসছে। রিকগনিশন, বলতো বাংলাদেশকে চীন কত সালে স্বীকৃতি দেয় স্বাধীন দেশ? কত সালে? 1975। রাইট, 1975। অনেক দেরিতে, কিন্তু সবার শেষে, বলতে গেলে সবার শেষে করতে হয়। আর এটার পেছনে মেইন কারণও আছে। তোমার আহ বঙ্গবন্ধুর সাথে এখানে একটা ইয়ে ছিল, ঠিক আছে, কোয়ালিশন ছিল, যেখানে দাওয়াই আছে। তারপর দেখো যে আবার তোরা মানুষ হয়, এই চলচ্চিত্রটির পরিচালক কে? সেটা হচ্ছে খান আতাউর রহমান। তার মানে এই যে চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ বিষয়ক, এগুলো ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসছে। ওকে, আবার তোরা মানুষ হয়, এটা হচ্ছে কে পরিচালক? খান আতাউর রহমান। তারপর হচ্ছে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, এটাও একটা চলচ্চিত্র, দেখছে এই মুভিটা কেউ? এটাও মুক্তিযুদ্ধ বিষয়ক একটা চলচ্চিত্র। এটার এটার পরিচালক হচ্ছে সুভাষ দত্ত। তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে, যদিও আগের তো ব্ল্যাক এন্ড হোয়াইট, কিন্তু এই মুক্তিযুদ্ধ বিষয়ক এগুলা দেখলে একটু মজা পাবা। কিছু মুভির নাম বলতেছি, মুভি বা এরকম টেলিফিল্ম বলতে পারো। যেমন ধরো আমাদের চিরচেনা হুমায়ুন ফরিদি, উনি আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের বড় ভাই। তো হুমায়ুন ফরিদি যে বিভিন্ন ধরনের এই যে মাইকেল মধুসূদন দত্তের যে ইয়েগুলো আছে, প্রহসন গুলো আছে, ওগুলা নিয়ে করছিল। যেমন ধরো বুড়ো বুড় শালিকের ঘাড়ে রোগ, এটা দেখতে পারো। তারপর ধরো তোমার এই যে যে পানিপথের যুদ্ধ নিয়ে যে সকল মুভিগুলা, সেগুলা দেখতে পারো। তারপর ধরো ওই যে দুর্ভিক্ষ যখন হয়, সেগুলোর উপর যে মুভিগুলো, সেগুলো দেখতে পারো। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দেখবা, তাহলে দেখবা যে আহ কখনো না কখনো কোথাও কাজে কাজে লেগে গেছে, ঠিক আছে। তারপর দেখো যে পরবর্তী আইসিসি T20 বিশ্বকাপ পুরো অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কায়, ঠিক আছে। ভেন্যুর কথা জিজ্ঞেস করছে। বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কবে? সেটা হচ্ছে 15ই জুন 1997। তাহলে আমাকে একটু বলো তো কাইন্ডলি যে টেস্ট
এটার স্ট্যাটাসটা কবে লাভ করছে? 2000 ভাই। রাইট, 2000 সালে আসে কিন্তু পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট। দেখো তারপর যে কত সালে কার্টাগোনা প্রোটোকল স্বাক্ষরিত হয় 2000 সালে। এই প্রোটোকল গুলা পড়তে হবে, চুক্তি প্রোটোকল থেকে কোশ্চেন আসে। স্টেট ডুমা, স্টেট ডুমা কোন দেশের আইনসভা? এটা হচ্ছে রাশিয়ার। বলতো রাশিয়ার যে দেশের প্রধান তাকে কি বলা হতো? এটা বিউপির কোশ্চেন। রাশিয়ার প্রধানকে জার। কি বলা হতো? রাইট, জার। বানানটা হচ্ছে TSAR, জার। ওকে। টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা যেটা, এর লক্ষ্যটি মানসম্মত শিক্ষা নিয়ে নিবিড়ভাবে আলোচনা করে। আচ্ছা, এর কোন লক্ষ্যটি মানসম্মত শিক্ষা নিয়ে আলোচনা করে? তো এই যে SDG বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এখানে টোটাল গোলস কতগুলা বলতো? 17টা। 17টা। হ্যাঁ, আর আমি তোমাদেরকে বলছিলাম যে 1 থেকে 5 পর্যন্ত পড়বা, এরপরে 13 নম্বরটা পড়বা। দেখো এই এই যে কেন বলছি যে 1 থেকে 5 পর্যন্ত পড়বা, তারপর 13 নম্বরটা পড়বা। কারণ 1 থেকে যে 5টা এগুলো খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার মানে যে মানে ক্ষুধা নিয়ে, আর একটা হচ্ছে শিক্ষা নিয়ে, একটা হচ্ছে চিকিৎসা নিয়ে, একটা হচ্ছে নারীদেরকে নিয়ে, আর 13 নম্বরটা হচ্ছে তোমার জলবায়ু নিয়ে। তো এই কয়েকটা বলছি স্পেসিফিকলি কারণ এগুলো থেকে কোশ্চেন আসছে। এবার বুঝতে পারতেছো যে কিভাবে মানে যে একটা বললে যদি বেশি বেশি হয়ে যায়। তারপর বলি যে আমাদের ব্যাচ থেকে স্টুডেন্ট কেন বেশি চান্স পায়। কারণ তুমি দেখবা যে আহ, আমি অল্প কিছু স্টুডেন্ট পড়াই, গুটি কয়েক, বা চান্সের দিক থেকে রেশিও খুবই ভালো। এটার মেইন কারণ হচ্ছে যে আমি এতটুকু বুঝি যে মানে কোশ্চেন ক্যাচ করে কিভাবে, এটা আমি বুঝতে পারি যে কোন জায়গা থেকে পড়তে হবে, কোনটা পড়তে হবে না। তো ওই জন্যই আই গেস ইনফ্যাক্ট আমার স্টুডেন্টরা গত বছর যারা চান্স পাইছে, একজন ফোন দিয়ে কান্না কান্না করে বলতেছে, ভাই মনে হচ্ছিল যে পরীক্ষা দিতেছি আর আপনি পড়াইতেছেন এরকম। মানে আপনি পড়াইতেছেন, আমার পরীক্ষা দিতেছি, এরকম কোশ্চেন দেখে মনে হচ্ছে। তো একটু খেয়াল রাখবে এই জিনিসটা। তারপর দেখো যে ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? এটা হচ্ছে 41। মানে সংবিধান থেকে তোমাদের অনুচ্ছেদ গুলো পড়তে হবে। আর এটা আমি তোমাদেরকে ট্রিক্স আকারে পড়াই দিব যে সংবিধান অনুচ্ছেদ তো 153টা, অনেকগুলা, এটা মনে রাখা কঠিন, বাট একটা ট্রিক্স আছে, কিছু ছন্দ মন্দ দিয়ে বা রিলেট করে গল্প দিয়ে মনে রাখা যায়। এটা শিখিয়ে দেবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে সের্গেই লেভরভ। এটা তখনকার সময় ছিল, বাট এখন আসবে কিনা মানে এটা রিসেন্ট টপিকের মধ্যে কাউন্ট হবে। কারা সোহরাই উৎসব পালন করে? এটা হচ্ছে সাঁওতাল জনগোষ্ঠী সোহরাই। ঠিক আছে। তার মানে যে এই যারা ট্রাইবাল পিপল রয়েছে তাদের উৎসব গুলো ইম্পর্টেন্ট। ওকে। দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয় ভালো হয়, কে বলেছিল? নেহেরু বলেছিল। তারপরে ঋষি সুনাক এর দলের নাম কি? কনজারভেটিভ পার্টি। সে হচ্ছে ইউকে এর প্রধানমন্ত্রী। ঠিক আছে। সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে কোন দেশ? সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। একই কোশ্চেন দেখো, ওই সেটও আসছে এই সেট আছে, কোশ্চেন করতে পারো যে ভাই এখানে একই কোশ্চেন এখানে একই কোশ্চেন কেন? সেট ওয়াইজ হয় কিন্তু, জানি না করে শিফটের কারণে সেট সেট কোশ্চেন করে তাই। আফগানিস্তানের সর্বোচ্চ নেতাকে? সেটা হচ্ছে মোহাম্মদ হাসান আখুন্দ। ওকে। নেক্সট আসো যে জেন্ডার ক্ষমতা ও নারীর ক্ষমতায়নের সাথে সংশ্লিষ্ট জাতিসংঘের কোন সংস্থা? সেটা হচ্ছে ইউএন উমেন। ঠিক আছে, ইউএন উমেন এটা নিয়ে কাজ করে। তার মানে বলছিলাম যে মহিলাদেরকে নিয়ে যে সকল সিডো বা ইউএন উমেন এগুলা থেকে কোশ্চেন আসে। সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিসটরশন অব দি কনস্টিটিউশন বলা হয়? এটা হচ্ছে পঞ্চম সংশোধনীকে। এটা তোমাদেরকে আমি যখন তোমাদের নতুন ব্যাচে যেটা, সেখানে এই কনস্টিটিউশনের ক্লাস হয় নাই। বাট কেউ আসো যাদের যে আমার এই যে কনস্টিটিউশনের ক্লাস করছিলা, সংবিধানের আগের, আসো কেউ? যখন এই যে জি এসটি ভাইয়া। গ্রুপ ছিল টেলিগ্রামে, তো তখন খেয়াল করবা যে আমি জিনিসটা পড়াইছিলাম, এখানে ছিল যে ফার্স্ট ডিসট্রাকশন অফ দি কনস্টিটিউশন, এটা হচ্ছে পঞ্চম। ওকে। আন্তর্জাতিক আদালত বিচারকদের মেয়াদ কত? 9 বছর। তোমাদেরকে সেদিনই যখন ইয়ে পড়াইছিলাম যে আন্তর্জাতিক ইয়েগুলা, সেখানে বলছিলাম যে জাহাঙ্গীরনগরে এই ওয়েট কোশ্চেন গুলো আছে ডিউরেশন থেকে, যে মেয়াদ গুলা থেকে, যেটাকে আমরা ভাবি যে এগুলা তো আসবে না, সংখ্যা বিষয় মেয়াদ আর কিভাবে আসে, কিন্তু এটাই আসে বুঝছো। বলতো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ইয়ে কত, মানে বয়স সীমা কত? বয়স সীমা 65। নাই। বয়স সীমা নাই, বুঝছো। গভর্নরের মেবি বয়স সীমা নাই। ঠিক আছে। তেনজিন গিয়াৎসো কোন নামে অধিক পরিচিত? সেটা হচ্ছে দালাই লামা। তাকে দালাই লামা বলা হতো। এবার জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলন অনুষ্ঠিত হয় বেইজিং এ। তার মানে এই নারী সম্মেলন গুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বিমস্টেক, যেটা সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকাতে অবস্থিত, বাংলাদেশে। তারপর দেখো এরকম আরেকটা ছিল না, স্পার্শ বিমস্টেক, আরেকটা কি ছিল যেটা ঢাকাতে অবস্থিত? পড়েছিলাম সেদিন। আহ যাই হোক, ভুলে গেছি এখন। কত সালে বাসেল কনভেনশন গৃহীত হয়? সেটা হচ্ছে 22শে মার্চ 1989।
তারপর দেখো পোল্যান্ডের মুদ্রা কোনটি, সেটা হচ্ছে জলটি। কোনটি নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্যের অবসান সম্পর্কিত মানে নীতি, সেটা হচ্ছে সিডর সনদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধানের খসড়া সর্বপ্রথম গৃহীত হয় কত তারিখে, সেটা হচ্ছে 12ই অক্টোবর। এই সংবিধানের যখন পড়াইছিলাম তখন তোমাদেরকে বলছিলাম যে তিনটা ডেট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে 12ই অক্টোবর, একটা হচ্ছে 4ই নভেম্বর, আর একটা হচ্ছে 16ই ডিসেম্বর। তো এই যে দেখো এই প্রশ্ন অলরেডি চলে আসছে, সংবিধান থেকে আসলে এই তিনটা ডেট থেকেই আসে। 12ই অক্টোবর কি হয়েছে, ওই যে খসড়াটা সর্বপ্রথম গৃহীত হয়। 4ই নভেম্বর কি হয়েছে বলতো, 4 নভেম্বর। কার্যকর হয়েছে। 4 নভেম্বর কার্যকর না, হয়েছে। না, 16 ডিসেম্বর তো কার্যকর, তাই না? আর 4 ডিসেম্বর হ্যাঁ, হচ্ছে গৃহীত হয়েছে। জানি। খসড়া সর্বপ্রথম উত্থাপিত হয় 12ই অক্টোবর, আর খসড়াটা গৃহীত হয় হচ্ছে তোমার 4 নভেম্বর। ঠিক আছে। আর 16ই ডিসেম্বর যেটা সেদিন থেকে কার্যকর হয়েছে। এবার মনে রাখবে। আর এই কারণেই যদি বলা হয় যে সংবিধান দিবস কবে, তাহলে অ্যান্সার কি হবে? 16ই ডিসেম্বর, তাই না? 4 নভেম্বর। রাইট, 4 নভেম্বর। ভুল করলে তোমাদের খবর ছিল। নেক্সট আসো। আন্তর্জাতিক সংগঠন ব্রিক্স এর সদস্য রাষ্ট্র কয়টি, সেটা হচ্ছে 9টি। ঠিক আছে। সাই সাংহাই 5 এর প্রধান উদ্দেশ্য কি, সেটা হচ্ছে সীমান্ত বিরোধ নিরসন। আচ্ছা বলো তো, এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটা কোন দেশের? চাইনা। চায়না। তারপরে ওয়ান বেল্ট ওয়ান রোড, সেটাও চায়না। উল ফর ইউর ডিপ্লোমেসি চায়না। পিং পং ডিপ্লোমেসি চায়না। তারপর তোমার আহ, এই যে জাহাঙ্গীরনগরে একটা কোশ্চেন আসছিল, যেমন যে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ হচ্ছে একদম পুরো অনেকগুলা বলয়ের মধ্যে নিয়ে আসা আর কি, তাদেরকে অনেকগুলা রাষ্ট্রের সাথে কানেক্টেড হয়ে যাওয়া। তো প্রাচীন সময়ে একজন ছিল, তিনি হইতেছে এরকম একটা বড় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করছিল, সেটাকে বলতে পারবা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড? শেরশাহ। রাইট, শেরশাহ। এটা জিও কোশ্চেন। ঠিক আছে। তারপর অসলো চুক্তি 1993 এর সাথে জড়িত রাষ্ট্রগুলো হলো ইসরায়েল, প্যালেস্টিন। ঠিক আছে। কঙ্গো নদী আফ্রিকা মহাদেশে অবস্থিত। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? পঞ্চম তফসিলে আছে। এটাও তোমাদেরকে সংবিধানের ক্লাসে আমি বলছিলাম, 7ই মার্চের ভাষণটা। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক, সেটা হচ্ছে পর্তুগাল। ওই যে কেডা, এই যে অ্যান্তনিও গুতেরেস, সে পর্তুগালের প্রাইম মিনিস্টার ছিল। সম্প্রতি বাংলাদেশের রিক্সা চিত্র কোন আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি পেয়েছে, সেটা হচ্ছে ইউনেস্কো। এই যে তোমার এই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলো আছে না, বা অধরা সংস্কৃতি, যেমন ধরো তোমার আহ, এই যে রিক্সা চিত্র, এটা একটা। তারপর বাউল গান। তারপর ধরো ওদিকে সুন্দরবন আছে, ষাট গম্বুজ মসজিদ আছে, পাওয়ারফুল সোমপুর বিহার আছে। এগুলো হচ্ছে তোমার এই যে ইউনেস্কো স্বীকৃতি দিচ্ছে। তো সম্প্রতি যেটা দিছিল গত বছর, সেটা হচ্ছে রিক্সা চিত্র। তারপর রামসার কনভেনশন হয় কত সালে, সেটা হচ্ছে 1971 সালে। কোথায় হয়? ইরানে। ইরানের রামসার নামক একটা জায়গাতে। তো বাংলাদেশের রামসার সাইট আছে কয়টি বলো তো? দুইটা। দুইটি, একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। আর হাকালুকি হাওরকে এটাকে মানে আবেদন করছে, বাট এখনো এই যে তোমার রামসার কনভেনশনে সেখানে এখন এটাকে গ্রহণ করে নাই, মানে অফিসিয়ালি ডিক্লেয়ার করে নাই। তো এই জন্য দুইটাই কারেক্ট অ্যান্সার। আলেপ্পো শহর কোথায় অবস্থিত? সিরিয়ায় অবস্থিত। তারপর দেখো জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিল, সেটা হচ্ছে ইউনিফেম। UNIFEM। তো দেখো এই যে নারী বিষয়ক, এগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে। তারপর দেখো তাতমাদাও, এটা আবার কি? এটা হচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনী, তাতমাদাও। এই যে তোমার সামরিক বাহিনী, গেরিলা সংগঠন, এগুলা থেকে কোশ্চেন আসছিল, এই জন্য এটা একটু পড়তে হবে। মালদ্বীপের রাষ্ট্রভাষা কি? দিবেহি। লাহোর প্রস্তাবের উপস্থাপক কে? সেটা হচ্ছে AK ফজলুল হক। সরি, উত্থাপক, নট উপস্থাপক। ভাষা আন্দোলনের সংগঠন তমুদ্দিন মজলিস। ঠিক আছে, তমুদ্দিন মজলিস, এটা কি ধরনের সংগঠন বলতো? সাংস্কৃতিক। রাইট, কালচারাল একটা অর্গানাইজেশন বা সাংস্কৃতিক অর্গানাইজেশন। এটা গৃহীত হয় বা প্রতিষ্ঠিত হয় কবে? 1947-এর সেপ্টেম্বর মাসে। ঠিক আছে। এখানে তোমার আহ, যে একটা বই পাবলিশ করা হয়, কতজন এই যে কয়েকজন প্রমিনেন্ট ব্যক্তি ছিল, ওদের নামগুলো পড়তে হবে। আর এটা সম্পর্কে ক্লাসটা তোমরা ইয়েতে পেয়ে যাবা, BUPGK ক্লাস 2 যেটা, সেখানে পেয়ে যাবা। তারপর দেখো প্রাচীন ময়নামতি কোন আমলের সভ্যতা, যেটা হচ্ছে পাল আমলের সভ্যতা। আচ্ছা বলো তো চর্যাপদে কোন আমলে লেখা হয়েছে? চর্যাপদ হুম, পাল আমলে। পাল আমলে লেখা হয়েছে। তারপর দেখো মজনু শাহ কোন আন্দোলনের নেতা, সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা। এই যে আন্দোলন থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, এটা ইম্পর্টেন্ট। এই যে ফকির সন্ন্যাসী আন্দোলন, তারপর ধরো ব্রিটিশ বিরোধী আন্দোলন, তারপর ধরো তোমার এই যে ইলামিত্রর আন্দোলন, তারপর ফরাইজি আন্দোলন, এগুলো ইম্পর্টেন্ট।
তারপর দেখো 1857 খ্রিস্টাব্দে প্রথম স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয় কোন মুঘল সম্রাট, সেটা হচ্ছে বাহাদুর শাহ জাফর। তারপর দেখো তোমার 7ই মার্চের ভাষণকে, এটা একই কোশ্চেন, এই যে ইউনেস্কো অর্গান করছে, এটাকে ঐতিহ্য হিসেবে ঘোষণা দিচ্ছে। বগুড়া জেলার কোন প্রাচীন সভ্যতা রয়েছে, সেটা হচ্ছে মহস্তনগড় সভ্যতা, বগুড়া মহস্তনগড়। শেষ স্বাধীন মুসলিম শাসককে, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। শেষ স্বাধীন মুসলিম শাসককে সিরাজউদ্দৌলা। দেখো পলাশির যুদ্ধে কোন নদীর তীরে ঘেঁষে গড়ে উঠেছিল, সেটা হচ্ছে ভাগীরথী। পলাশির যুদ্ধ হয়েছিল কত সালে বলতো? 1757। 1757 সালে। কত তারিখ? 23শে তেইশে জুন। জুন হ্যাঁ। তারপর দেখো হাজী শরীয়তুল্লাহ কোন আন্দোলনের নেতৃত্ব দেন, সেটা হচ্ছে ফরাইজি আন্দোলনের, এই যেটা। তারপর দেখো এই যে 1857 সালে মহাবিদ্রোহের পর নবাব আব্দুল লতিফ গড়ে তোলেন কি, ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। এই যে মোহামেডান অ্যাসোসিয়েশন কে গড়ে তোলেন, সেটা হচ্ছে নবাব আব্দুল লতিফ। এটাও তোমাদের এই যে ক্লাসে ছিল, বিপিজিকে লেকচার 2-তে পেয়ে যাবে, ইংলিশ ভাষণে ছিল। 21 দফা কর্মসূচি ছিল যুক্ত ফ্রন্ট জোটের, মনে থাকে যেন। তাদের দফা কতগুলো ছিল? 21 দফা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা দেশে পালিত হয়। আচ্ছা এটা ভুল, এটা ভুল, এটা হবে 2000 সাল থেকে। ঠিক আছে, 1999 সালে হচ্ছে এটাকে মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা, বাট এইটা সারা বিশ্বে পালিত হয় হচ্ছে 2000 সাল থেকে। ঠিক আছে, এটাকে ঘোষণা করলে সেটা হবে কবে? ঘোষণা হচ্ছে তোমার 1999-তে, আর সারা দেশে পালিত হয়ে আসছে 2000 সাল থেকে। তারপর দেখো যে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী যে জয়েন্ট ফোর্স গঠিত হয়, সেটার নেতৃত্ব দেয় হচ্ছে তোমার যে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা। আর যখন তারা হচ্ছে আত্মসমর্পণ করে, তখন এই জগজিৎ সিং আরোরাই কিন্তু এখানে সাইন করে। প্রাচীন উয়ারি বটেশ্বর খুব ইম্পর্টেন্ট, উয়ারি বটেশ্বর খুব ইম্পর্টেন্ট। এটা কোন জেলা অবস্থিত? নরসিংদীতে অবস্থিত। এটা যেহেতু প্রতিবারই কোশ্চেনটা আসে, কেন আসে বলি। এই উয়ারি বটেশ্বরের যেই নিদর্শনগুলো, এটা নিয়ে যে গবেষণা করতেছে, এটা করতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ। দ্যাটস এই কোশ্চেনটা বারবার আসে। বঙ্গের প্রথম স্বাধীন শাসককে, এটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। পলাশির যুদ্ধ কত তারিখে সংঘটিত হয়? যে 1757 সালের 23শে জুন। তো ধরো একটা সেটে আসছে পলাশির যুদ্ধ হয় কোথায়, ভাগীরথী নদীর তীরে, আরেকটা সেটে আসছে 1757 সালের 23শে জুন, এরকম আর কি। তেভাগা আন্দোলনের মূল নেতাকে, সেটা হচ্ছে ইলা মিত্র। তারপর দেখো যে 1857 সালের মহাবিদ্রোহের সময় কোন মুসলিম নেতাকে কারাগারে বন্দী রাখা হয়, সেটা হচ্ছে জালাল উদ্দিন মোল্লাকে। এবং 6 দফা কর্মসূচি উত্থাপককে, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান। ভাষা আন্দোলনের সংগঠন তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতা কি? যে আবুল কাশেম। ঠিক আছে, আবুল কাশেম। অপারেশন সার্চলাইট কি? সেটা হচ্ছে বাঙালি হত্যার নীল নকশা। বাঙালির হত্যার নীল নকশা হচ্ছে অপারেশন সার্চলাইট। কত তারিখে? 25শে মার্চ। তারপর দেখো সোমপুর বিহার কোন জেলা অবস্থিত? নওগাঁয় অবস্থিত। বাংলার মুসলিম প্রতিষ্ঠান, মুসলিম শাসনের প্রতিষ্ঠান হচ্ছে কি, কি বলতেছি, প্রতিষ্ঠাতাকে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। কত কত সালে হবে এটা? 1200 কত? 1204। 1204। ঠিক আছে, এগুলো আসে পরীক্ষায়। পলাশির যুদ্ধে নবাব বাহিনীর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণকারী ফরাসি সেনাপতিকে ছিল? সিন ফ্রে। পলাশির যুদ্ধে নবাব বাহিনীর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণকারী ফরাসি সেনাপতি ছিল সিন ফ্রে। নীল বিদ্রোহ ছিল একটি কৃষক আন্দোলন। 1857 সালের পর মুসলিম জাগরণের নেতৃত্ব দেয় হচ্ছে নবাব আব্দুল লতিফ, মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা আর কি। 6 দফা কর্মসূচি প্রথম উত্থাপিত হয় কোথায়? লাহোরে। তারপর আসো যে ভাষা আন্দোলনের স্মৃতি, শহীদ মিনারের স্থপতিকে। এই যে তোমার শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। এই যে তোমার শহীদ মিনার, তারপর ধরো ন্যাশনাল মেমোরিয়াল, স্মৃতিসৌধ, এগুলার স্থপতি গুলা থেকে বিউপিতে কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট। তো এই যে আমি আমি যে বই লিখতেছি তোমাদের জন্য, সেই বইতে কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে ওইখানে দেওয়া আছে, তোমরা ওইটা কালেক্ট করলেই হয়ে যাবে। তারপর দেখো যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন, সেটা হচ্ছে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে। এটা বাদ, এটা আসবে না। এখানে এটা আসলে এটা অ্যান্সার অন্যটা হবে, মেজর জিয়া হবে। ঠিক আছে। প্রাচীন পুন্ড্রনগর কোন জেলায়? সেটা হচ্ছে বগুড়া জেলায়। প্রাচীন জনপদ কোনটি? সেটা হচ্ছে সমতট। ওকে। তারপর দেখো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলায় দেওয়ানি লাভ করে? সেটা হচ্ছে 65 সালে, কেননা 64-তেই তোমার বক্সারের যুদ্ধ হয়, এরপরেই তারা ক্ষমতায় আসে। ব্রিটিশ বিরোধী প্রথম প্রতিরোধ আন্দোলন কোনটি? সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী আন্দোলন। ভারতবর্ষে প্রথম স্বাধীনতা যুদ্ধ হয় 1857 সালে। লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালে। এই যে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দিন মজলিস।
বলতে পারো যে ভাই একই জিনিস থেকে এক একটা কোশ্চেন কেন, কারণ এখানে সেট ওয়াইজ কোশ্চেন করে যেহেতু শিফট ওয়াইজ, তো একই টপিক থেকে এক এক শিফটে এক একটা কোশ্চেন এই জন্য। ইংরেজদের সঙ্গে নবাবদের বক্সার যুদ্ধ হয় কবে? এই যে 64-তে। তারপর দেখো তোমার প্রত্নতাত্ত্বিকরা প্রাথমিকভাবে দেশ দেশ অধ্যয়ন করেন এবং অতীতে মানুষ কিভাবে বাস করতো তা বোঝার জন্য। এটা হচ্ছে জীবাশ্ম, তারপর তোমার শিল্পকর্ম এবং ঐতিহাসিক দলিল, এগুলা নিয়ে তারা আহ কাজ করেন আর কি। তারপর দেখো, আনিয়ার ঠাকুমা মেক্সিকো থেকে এসেছেন। তিনি একটি রৌপ্য এবং ফিরোজা ব্রেসলেট রেখেছেন যা তার নানি তাকে দিয়েছিলেন। এ গহনার টুকরোটি একটি শিল্পকর্ম। প্রত্নতত্ত্ব থেকে এই ধরনের কোশ্চেনই আসে, ঠিক আছে? তো দেখো এগুলা জেউস ইউনিটের কোশ্চেন। বাংলা সালতানাতের প্রাচীন রাজধানীর নাম কি? বর্তমানে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, সেটা হচ্ছে মহাস্থানগড়। মানে এটা একই কোশ্চেনের দুইটা আর কি তারা ডাইমেনশন দিছে। বাংলাদেশের প্রত্নতত্ত্ব সোমপুর বিহারের তাৎপর্য কি? এটা হচ্ছে গুপ্ত আমলে একটি সীমান্ত দুর্গ হিসেবে কাজ করেছিল সোমপুর বিহার। বাংলাদেশের বৃহত্তম প্রাকৃতিক হ্রদ হচ্ছে টাঙ্গুয়ার হাওর, হুইচ ইজ অলসো রামসার সাইট। প্রত্নতত্ত্ব বিজ্ঞানের কোন শাখা হিসেবে বিবেচিত হয়? সেটা হচ্ছে সামাজিক শাখা। সিন্ধু সভ্যতা কোন আধুনিক দেশে বিকাশ লাভ করে? সেটা হচ্ছে ভারত ও পাকিস্তান। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদেরকে এই সাবজেক্টের জিকের উপর আমি নিজে শিট দিব, ঠিক আছে? তারপর দেখো যে অলিম্পিক গেমস সৃষ্টির জন্য কোন প্রাচীন সভ্যতা জড়িত? সেটা হচ্ছে প্রাচীন গ্রিসে। তো এই যে তোমাদেরকে যখন হিস্ট্রির ক্লাসটা নিয়েছিলাম, ওই যে প্রাচীন সভ্যতা, সেখানে এই জিনিসটা ছিল কিন্তু, এই যে গ্রিসেই তোমার অলিম্পিক খেলার সূচনা হয়েছে। আর এই অলিম্পিক শুধু এটুকু পড়লেই হবে না, তোমাদেরকে এই যে অলিম্পিক হয়ে গেল না, অলিম্পিকের ফুল ডিটেলস পড়তে হবে। কে সবচেয়ে বেশি মেডেল পাইছে, কে কোন দেশ কি করছে না করছে, এদের সবগুলো করতে হবে। অলিম্পিক থেকে প্রচুর কোশ্চেন আছে, ইনফ্যাক্ট পরবর্তী আসর কোথায় হবে, নেক্সট আসর কোথায় হবে, বা এইবারের আসর কোথায় হয়েছিল, এগুলা থেকে কোশ্চেন আসে। প্রত্নতত্ত্ব অধ্যয়নের লক্ষ্য কি? সেটা হচ্ছে অতীত সংস্কৃতি, মানুষের দেহাবশেষ, বসতি, জীবাশ্ম নিদর্শনগুলো বোঝার জন্য। ওকে, এর মধ্যে কোনটি প্রত্নতাত্ত্বিক রেকর্ড নয়? সেটা হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম ইজ নট এ রেকর্ড অফ আর্কিওলজি। তারপর দেখো, মানে ইকোসিস্টেম থেকে তুমি প্রত্নতাত্ত্বিক কোনো ডিসিশনে যাইতে পারবে না, এটা হচ্ছে যে এগুলা থেকে যাইতে পারবে, জীবাশ্ম নিদর্শন এগুলা থেকে। প্রত্নতত্ত্ব হলো একটি শাস্ত্র যেখানে ড্যাশ করা হয়, সেটা সেটা একটা সামাজিক বিজ্ঞান পাঠ করা হয় আর কি। তারপর মায়ায় প্রাচীন সভ্যতা প্রাথমিকভাবে কোন অঞ্চলে বিকাশ লাভ করেছিল? সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ওই যে মায়া সভ্যতা তোমাদেরকে পড়াইছিলাম আমি, মনে পড়ে যে সভ্যতার ক্লাসে এই মায়া সভ্যতা এবং ইনকা সভ্যতা ওখানে ছিল না, পরে বলছিলাম এটা আলাদাভাবে পড়তে হবে। মায়া সভ্যতা হচ্ছে দক্ষিণ আফ্রিকায়, ওকে। আর ইনকা সভ্যতা কোথায় ছিল বলো তো, দেখি মনে আছে কিনা। পেরু, পেরু। ঠিক আছে, পেরুতে। কিউনিফর্ম লিপি ব্যবহার করে লেখার উদ্ভাবনের কৃতিত্ব কোন প্রাচীন সভ্যতাকে দেওয়া হয়? সেটা হচ্ছে সুমেরীয়। সুমেরীয়দের কিউনিফর্ম লেখন পদ্ধতি ছিল। আর হায়ারোগ্লিফিক্স ছিল কাদের বলো তো? মিশরীয়দের। হ্যাঁ, মিশরীয়দের। কোন প্রাচীন রাজ্য মহাস্থানগড়ের হবে প্রত্নতাত্ত্বিক স্থানের সাথে যুক্ত? সেটা হচ্ছে পুন্ড রাজ্য। বাংলাদেশের প্রত্নতত্ত্বের শালবন বিহারের তাৎপর্য কি? এটি প্রাচীনতম বৌদ্ধ সন্ন্যাসী স্থানগুলির মধ্যে একটি, ঠিক আছে? নিচের কোনটি বাংলাদেশের নদী নয়? সেটা হচ্ছে দাবরি, এটা বাংলাদেশের নদী নয়। বাকিগুলো অপশন দেখলে তুমি এমনিতেই চিনতে পারতো যে যেগুলো বাংলাদেশের নয়। বস্তুগত সংস্কৃতির পুনরুদ্ধার এবং বিশ্লেষণের মাধ্যমে মানুষের কার্যকলাপ অধ্যয়ন করাকে কি বলে? প্রত্নতত্ত্ব বলে। এগুলো সাবজেক্টিভ জিকে শিটে পেয়ে যাবা। প্রত্নতত্ত্ব হিসেবে নিম্নের কোনটি বিবেচিত হয় না? আবহাওয়ার পরিবর্তন, এটা বিবেচিত হয় না। মানে বাকিগুলা হয় আর কি, ওখানে চারটা অপশনের মধ্যে বুঝতে। গৌড় জনপদে বর্তমান কোন অঞ্চলে? সেটা হচ্ছে মুর্শিদাবাদ, মালদহ মুর্শিদাবাদ। ব্যাবিলনের প্রাচীন সভ্যতা কোন দেশে অবস্থিত ছিল? ইরাকে। তো এই যে দেখো, এগুলো কিন্তু পড়াইছিলাম। আচ্ছা শোনো, তোমাদেরকে আমি আবার লিঙ্ক দিব, দেন পরবর্তী স্লাইড গুলো আলোচনা করবো, ঠিক আছে? এই লিঙ্ক শেষ হয়ে যাবে, গ্রুপে আমি আবার লিঙ্ক দিচ্ছি। আচ্ছা তো, তাই না? জি ভাই। ওকে, দেখো এখানে আরো কিছু কোশ্চেন ছিল, যেমন কোন প্রাচীন সভ্যতা প্রথম পরিচিত লেখার পদ্ধতি তৈরির কৃতিত্ব দেয়? সেটা হচ্ছে সুমেরীয়রা। মানে এই যে তোমার এই যে তাদের ইউনিফর্ম ছিল, সেখানে তাদের কিছু বর্ণ ছিল, এগুলাকে ইউজ করা হয়েছে। তারপর ধরো, কেন সুমেরীয়টা এটা আগে আসছে, মানে প্রাচীন বলতে প্রথম পরিচিত হিসেবে কেন সুমেরীয় কথাটা আগে আসছে, কেন মিশরীয় কথাটা আগে আসে না? কেন সুমেরীয়, সুমেরীয়টা কিসের পার্ট বলো তো? সুমেরীয়টা কিসের পার্ট? মেসোপটেমিয়ার পার্ট। মেসোপটেমিয়া এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন। আর সেকেন্ড যদি বলো কে, তাহলে হচ্ছে মিশরীয়।
কথা বুঝছো? এই কারণে তোমার এটা উত্তর হবে। আহ তারপর দেখো তোমার ঢাকার লালবাগ কেল্লা নির্মাণের কৃতিত্ব কোন রাজবংশকে দেওয়া হয়? সেটা হচ্ছে মুঘল রাজবংশকে। বাংলাদেশে পাহাড়পুর কোন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন? এটা একটা বৌদ্ধ বিহার। এই যে বৌদ্ধ বিহার থেকে তোমার বিউপিতে কোশ্চেন আসবেই, 1 মার্ক পাবাই তুমি, F++ FA++ দুইটাতে 1 1 করে 2 মার্ক। তো এই বৌদ্ধ বিহার গুলোর উপর আলাদা করে লিস্ট করা হচ্ছে, যে বই যে লিখতেছি সেখানে এগুলা লিখে দিচ্ছি যে কোনটা কোনটা পড়তে হবে। ইম্পর্টেন্ট সবগুলো এখানে লিস্ট করা থাকবে, করে নিবা। বাংলাদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বরণ্যের নাম কি? এটা সুন্দরবন, তোমরা সবাই জানো। তারপর দেখো এটাকে এই যে তোমার কবে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে, এই সালটা মনে রাখবা, তারিখটা মনে রাখবা, কততম হিসাবে ঘোষণা করা হয়েছে এটা মনে রাখবা। তারপর নীল নদের তীরে গড়ে ওঠা প্রাচীন সভ্যতার নাম কি? সেটা হচ্ছে মিশর। এই যে মিশরকে নীল নদের দান কে বলেছেন বলো তো? নীল নদের দান কে বলেছেন? জানো না? হেরাডোটাস। ঠিক আছে, হেরাডোটাস। সে হচ্ছে কিসের জনক? ইতিহাসের জনক। কোন ইতিহাসের জন্য। প্রাচীন সভ্যতা প্রথম সম্রাটের সাথে সমাহিত পোড়ামাটির সেনাবাহিনীর জন্য বিখ্যাত? সেটা হচ্ছে চীন। ওকে। বাংলাদেশের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্থানের নাম কি? সেখানে কি যেখানে অষ্টম শতাব্দীর একটি বৌদ্ধ বিহার ধ্বংসাবশেষ পাওয়া যায়? পাওয়ারফুল। কেননা এই যে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে বাংলাদেশের তিনটা, একটা হচ্ছে সুন্দরবন, একটা হচ্ছে পাহাড়পুর, আর একটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ। তো এই যে বৌদ্ধ বিহার যেহেতু বলছে, তার মানে পাহাড়পুরের সম্পূর্ণ বিহারই হবে। বাংলাদেশের প্রত্নতত্ত্ব এবং ষাট গম্বুজ মসজিদের তাৎপর্য কি? এটি বাংলাদেশের ইসলামী স্থাপত্যের একটি চিত্তাকর্ষক উদাহরণ। ঠিক আছে, ইসলামী স্থাপত্যের চিত্তাকর্ষক উদাহরণ। এই তোমার ষাট গম্বুজ মসজিদের বিশেষত্ব পড়তে হবে। এটা এটা তোমার আহ উম, তোমার এই যে এখানে কতগুলো গম্বুজ ছিল, তারপরে এটা কবে ঘোষণা করা হয়েছে ঐতিহ্যবাহী স্থান হিসেবে, কততম হিসেবে ঘোষণা করা হয়েছে, এটা নির্মাণ করেন কে, এই জিনিসগুলো তোমাদেরকে একটু পড়তে হবে। এটার উপর ইউনেস্কো স্বীকৃত যে সকল ওয়ার্ল্ড হেরিটেজ গুলো সাইট আছে, এটার উপর আমার আলাদা স্লাইড করা আছে, এখানে তোমাদের স্লাইডটা দিয়ে দিব। তারপর দেখো প্রত্নতত্ত্ব হলো ড্যাশের অধ্যয়ন। সেটা হচ্ছে কি? প্রাচীন মানুষের কার্যকলাপ এবং সংস্কৃতির অধ্যয়ন। নিচের কোনটি একটি আর্টিফ্যাক্ট নয়? সেটা হচ্ছে কি? পার্কার কলম আর্টিফ্যাক্ট নয়। এটাও তোমার এই যে বিশের সাথে রিলেটেড, সিমিটেড, সাবজেক্টিভ জিকে, এগুলা সবগুলাই। তারপর দেখো তোমার প্রত্নতত্ত্বকে কোন ধরনের বিজ্ঞান হিসেবে বিবেচনা করা যায়? এটা একটা সামাজিক বিজ্ঞান। তো এর আগেও কোশ্চেনটা আসছিল। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? এটা তখনকার রিসেন্ট টপিক। আগে সবসময় বাংলাদেশের তোমার দীর্ঘতম, প্রশস্ততম, গভীরতম যাই বলতো না কেন, সবগুলোর অ্যান্সার কি ছিল? মেঘনা নদী। বাট গত বছর হঠাৎ সাডেনলি চেঞ্জ হয়ে এটা উত্তর হয়ে গেছে কি? পদ্মা। পদ্মা এখন সবচেয়ে দীর্ঘতম নদী, মনে থাকে যেন। ইনফ্যাক্ট যে বই লিখতেছি না, সেখানে আগের মেঘনা ইনফরমেশন কেটে এখন পদ্মা লিখে লাগছে। মেঘনা হচ্ছে আমাদের ভোলাতেই, ভোলার পাশে দিয়ে যাচ্ছে। মানে আমার বাসা থেকে মেঘনার দূরত্ব কতটুকু? উম, এই যে দেখো না, এই যে আমি মাঝে মাঝে ছবি টবি দেই ব্লকে, নদীর পাড়ে ব্লকে গিয়ে স্টোরিতে। তো তোমরা হচ্ছে আমাকে ফেসবুকে অ্যাড করতে পারো। অনেকে আছে যারা ভাবে যে ভাইয়াকে ফেসবুকে অ্যাড করবো কি করবো না, তো সমস্যা নেই, করতে পারো। তো সেখানে তোমার গেলে দেখতে পারবে আর কি, মেঘনার নদীর আশপাশের যে ব্লক গুলো, ওইখানে গিয়ে ম্যাক্সিমাম সময় ঘোরাটোরা হয় আর কি। ভোলা জেলার চারপাশেই তোমার মেঘনা নদীর ইয়ে। দেন দেখো যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোন শহরে অনুষ্ঠিত হয়? এটা কোনো কোশ্চেন হলো? তো ঢাকাতেই। দেখো মানবাধিকারের সার্বজনীন ঘোষণা জাতিসংঘে কোন সালে গৃহীত হয়? সেটা হচ্ছে 48 সালে। এই যে মানবাধিকার, এটা সম্পর্কে তোমাদেরকে আমি কনস্টিটিউশন ক্লাসে বলছিলাম যে মানবাধিকার আর একটা হচ্ছে তোমার মানে মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য কি, বলতে পারবা? মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য কি? কনস্টিটিউশনের ক্লাসে আমি বলছিলাম এই জিনিস। আচ্ছা, তোমরা হয়তো জানো না, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে মানবাধিকার হইতেছে পুরা বিশ্বের জন্য এটা কার্যকর। ঠিক আছে, মানবিক যে অধিকারগুলো সবগুলাকে তুমি মানবাধিকার বলতে পারো। আর মৌলিক অধিকার কোনগুলো? মৌলিক অধিকার হচ্ছে একটা দেশের সংবিধানে যে সকল অধিকারগুলো স্বীকৃত, সেগুলাকে বলে মৌলিক অধিকার। তার মানে আমাদের দেশে সংবিধানে, কনস্টিটিউশনের মধ্যে যে সকল রাইট গুলার কথা বলা আছে, সেগুলাকে তুমি ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার বলতে পারো। আর এগুলা সবগুলাই তোমার কি? মানবাধিকারের মধ্যেই পড়ে। কিন্তু সকল মানবাধিকার মৌলিক অধিকার না। কারণ মানবাধিকারের মধ্যে এমন অনেক কিছু আছে যেটা আমাদের সংবিধানে ওইভাবে অ্যাকসেপ্টেড না। কথা বুঝছো? তো এই জিনিসটা মনে রাখবা। তো মানবাধিকার নিয়ে এই ঘোষণাটা হচ্ছে 1948 সালে।
বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? রংপুর বার্তাবহ। এই যে সংবাদপত্র বা নিউজ পেপারের এডিটর গুলার নাম থেকে বিবৃত কোশ্চেন আসে, জাহাঙ্গীরনগর তো আসে, জাহাঙ্গীরনগর স্লোগান থেকে আসে, সর্বপ্রথম কোনটা, দৈনিক কোনটা, সাপ্তাহিক কোনটা, এগুলা থেকে কোশ্চেন আসে। তো এটার জন্য আলাদা করে একটা শিট তৈরি করা, তো এটা তোমাদেরকে দিয়ে দিব, এটার পর আরেকটা ক্লাস হবে। তারপর দেখো যে মিডিয়া এবং সাংবাদিকতার প্রেক্ষাপটে কোন তথ্য অধিকার আইনের উদ্দেশ্য কি? সেটা হচ্ছে স্বচ্ছতা ও সরকারি তথ্যের অধিকার নিশ্চিত করা। কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রতি পোস্টে অক্ষরের সংখ্যা সীমার জন্য পরিচিত? সেটা হচ্ছে টুইটার। ঠিক আছে, টুইটারের বর্তমানে মালিক কে বলতো? এটা তো জানা উচিত, তোমরা সবাই জানা উচিত এটা। জানো না স্পেস এক্স এর মালিক কে? ভাই ইলন মাস্ক। রাইট, ইলন মাস্ক। ঠিক আছে। সাংবাদিকতার অফ দ্য রেকর্ড শব্দটির মানে কি? এটা হচ্ছে তথ্যটি জানানোর জন্য না, এই জন্য সেটাকে বলে অফ দ্য রেকর্ড। ওকে। বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কি নামে পরিচিত? সেটা হচ্ছে বার্লিনেল। নিচের কোনটি ট্যাবলয়েড সংবাদপত্রের বৈশিষ্ট্য? সেটা হচ্ছে চাঞ্চল্যকর বিষয়বস্তু সহ সংক্ষিপ্ত আকারে সেটাকে প্রকাশ করা হয়, এটাকে বলে ট্যাবলয়েড সংবাদপত্র। একটি সংবাদপত্র এর নেম প্লেটের প্রাথমিক উদ্দেশ্য কি? সংবাদপত্রের নাম প্রদর্শন করা, এটাই প্রাথমিক উদ্দেশ্য। সিএনএন কোন দেশের সংবাদ সংস্থা? সেটা হচ্ছে ইউএসএ, আমেরিকা। ঠিক আছে। তারপর ধরো এই যে বিবিসি, সিএনএন, তারপর ধরো এই যে রয়টার্স, এগুলা নিয়ে একটু পড়তে হবে। সাংবাদিকতা থেকে তোমার সি ইউনিটে কোশ্চেন চলে আসে। বাংলাদেশের প্রথম নারী সাংবাদিকের নাম কি? হচ্ছে নূরজাহান বেগম। প্রথম নারী সাংবাদিকের নাম কি? নূরজাহান বেগম। নিচের কোনটি নৈতিক ফটো সাংবাদিকতার মূল উদ্দেশ্য? এটা হচ্ছে মুহূর্তগুলোকে সব সত্যভাবে ধারণ করা। জনমতকে প্রতারিত করতে এবং কারচুপি করার জন্য ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়ানোকে কি বলে? এটাকে বলে অপপ্রচার। ওকে। কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে ফ্রান্সে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতারে সদর দপ্তর ঢাকা শহরের কোথায় অবস্থিত? শাহবাগে অবস্থিত। বাংলাদেশ বেতারের সদর দপ্তর কোথায়? শাহবাগ। বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ, এই যে বলছিলাম যে সাপ্তাহিক, দৈনিক, এগুলা থেকে কোশ্চেন আসে। এই যে সংবাদপত্র সমাচার দর্পণ কখন প্রকাশিত হয়? 1818 খ্রিস্টাব্দের 23শে মে। নিচের কোনটি হলুদ সাংবাদিকতার বৈশিষ্ট্য? ইয়েলো জার্নালিজম। সেটা হচ্ছে উত্তেজক এবং অতিরঞ্জিত, এটাকে বলে কি? হলুদ সাংবাদিকতা। কাকে আধুনিক জনসংযোগের পথ প্রদর্শক বলা হয়? সেটা হচ্ছে আইভি লীগ। এই যে জনসংযোগটা, এটাকে একটা টার্ম হিসেবে ইউজ করে, সেটাকে বলা হয় পিআর। ঠিক আছে, পাবলিক রিলেশন নাকি এরকম। ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃত এবং অননুমোদিত অনুলিপি বিতরণ এবং অন্য কারো কাজ, ধারণা, বুদ্ধিভিত্তিক সম্পত্তির ব্যবহারকে কি বলে? এটাকে বলে পাইরেসি বা চৌর্যবৃত্তি। নিচের কোনটি দায়িত্বশীল সাংবাদিকতার মূলনীতি? সেটা হচ্ছে উৎসের সাথে স্বচ্ছতা রাখা। উৎসের সাথে স্বচ্ছতা রাখা। তো যেহেতু সাবজেক্টিভ জিকে বুঝতে পারতেছো এবার কিভাবে পড়তে হবে? এগুলা কি এর আগে এভাবে পড়ছো কখনো? এই কোশ্চেন বলো তো, কখনো কোথাও কোনো বইতে পড়ছো? পড়ো নাই, যে ওর জন্য একটু ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচে প্রিপারেশন নিতে হয়। চ্যাটে কি লিখছো? না ভাইয়া। ওকে। প্যারিস চুক্তির লক্ষ্য কোন বৈশ্বিক সমস্যা মোকাবেলা করা? জলবায়ু পরিবর্তন। ওকে। যে সংবাদ একটি সমস্যার শুধুমাত্র একটি দিক উপস্থাপন করে এবং বস্তুনিষ্ঠতার অভাব রয়েছে তাকে কি বলে? এটাকে বলা হচ্ছে পক্ষপাতমূলক প্রতিবেদন। আচ্ছা। তারপর দেখো, ফেসবুকের কোন ফিচার ব্যবহারকারীদের বিভিন্ন আবেগ, অনুভূতি এবং তাৎক্ষণিকভাবে প্রকাশ করতে দেয়? সেটা হচ্ছে কি? রিয়াকশন। কি কি কোশ্চেন দিছে! মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের প্রধান কাজ কি? সেটা হচ্ছে যোগাযোগ পরিষেবা নিয়ন্ত্রণ এবং তদারক। সাংবাদিকতায় বিট রিপোর্টিং বলতে কি বোঝায়? এটা হচ্ছে একটি নির্দিষ্ট বিষয়ের উপর বিশেষায়িত রিপোর্টিং, এটাকে বলে বিট রিপোর্টিং। মিডিয়া অধ্যয়নে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ ধারণার জন্য পরিচিত কে? এটা হচ্ছে এডওয়ার্ড সাইড। সে হচ্ছে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ ধারণার জন্য পরিচিত। কোন আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিশ্বব্যাপিতা রয়েছে? সেটার মধ্যে সবার প্রথম উত্তর হবে কি? রয়টার্স। এখানে এই যে এগুলো সবগুলো অপশনে ছিল, সঠিক উত্তর হবে রয়টার্স, কারণ রয়টার্স হচ্ছে সবচেয়ে বেশি মানে টপ পজিশনে। সোশ্যাল মিডিয়াতে উল্লেখযোগ্য অনুসরণ এবং প্রভাব রয়েছে এমন ব্যক্তিরা সাধারণত কি নামে পরিচিত? তাদেরকে বলা হয় ইনফ্লুয়েন্সার। আয়নাবাজি চলচ্চিত্রটি পরিচালনা করেন কে? সেটা হচ্ছে অমিত রাজা চৌধুরী।
এটার চলচ্চিত্রের নায়ক কে ছিল আয়নাবাজিতে বলতো? মিডি, জানো এটা কে ছিল? মন পুরা করছে, তারপর আয়নাবাজি করছে, চঞ্চল চৌধুরী। মিডিয়া আইনে একজন ব্যক্তির সুনাম নষ্ট করে এমন মিথ্যা বিবৃতিকে কি বলে? মানহানি। তারপর দেখো, মিডিয়া এবং জনসংযোগ একটি প্রেস বিজ্ঞপ্তির প্রাথমিক উদ্দেশ্য কি? ব্যক্তিগত মতামত শেয়ার করা। নিচের কোন পত্রিকাটি 1971 সালে বাংলাদেশের মুক্তাঞ্চল থেকে পরিচালিত হয়? সেটা হচ্ছে কি? জয় বাংলা। মন্ট্রিল প্রোটোকলের সাথে সম্পর্কিত হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এই যে এটাও কিন্তু ক্লাইমেটের সাথে রিলেটেড, ঠিক আছে? ক্লাইমেটের সাথে রিলেটেড মানে সিএফসি নিয়ে তারা কাজ করতেছে। মন্ট্রিল প্রোটোকল, সিএফসি কমানোর জন্য। এই সিএফসি, তারপর এই সিএফসি, এগুলা কোন লেয়ারটাকে ধ্বংস করে দেয় বলতো? ওজোন স্তর। ওজোন স্তর, যেটাকে সাইন হিসেবে প্রকাশ করা হয় O3 দিয়ে, ঠিক আছে? O3। সেনেগালের রাজধানী কি? ঢাকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কয়টি? 17টি। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানবলী পরিবর্তনযোগ্য নয়? সেটা হচ্ছে 7-এর খ, ঠিক আছে? মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র, এটা কবে গৃহীত হয়? ওই যে 48 সালের 10 ডিসেম্বর, এখানে তারিখ সহ দেওয়া আছে, 10 ডিসেম্বর। মানবাধিকার। গ্রেট লিপ ফরওয়ার্ড ইতিহাসে এই অতি সমালোচিত কর্মসূচির প্রবক্তাকে? মাও সেতুং, চায়না, ঠিক আছে? গ্রেট লিপ ফরওয়ার্ড। মেইতেই, নাগা ও কুকি সম্প্রদায় বসবাস করে মণিপুরে। তার মানে এই যেই আম, সম্প্রদায়গুলো সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। দি ইন্দুস ওয়াটার ট্রিটি, মানে এই যে ইন্দাস ওয়াটার ট্রিটি সম্পাদিত হয় ভারত পাকিস্তানের মধ্যে, পানি চুক্তি। গণমাধ্যম নৈতিকতার প্রেক্ষাপটে যথা বলতে কি বোঝায়? সেটাকে বলা হচ্ছে সত্যবাদিতা এবং নির্ভুলতা। নিচের কোন বাংলাদেশি সংবাদপত্রটি সবচেয়ে পুরাতন এবং সর্বাধিক প্রচলিত? সেটা হচ্ছে বাংলাদেশ অবজারভার। এটা আমরা যদিও আগে থেকে জানতাম না, বাট জানা উচিত ছিল। সাংবাদিকতার ক্ষেত্রে একজন সম্পাদকের প্রাথমিক ভূমিকা কি? সেটা হচ্ছে বার্তা কক্ষ পরিচালনা করে সে। গ্লোবাল ভিলেজ শব্দটি কার দেওয়া? মার্শাল ম্যাকলুহান, এটা তোমরা সবাই জানো। গ্লোবাল ভিলেজের প্রবক্তাকে? মার্শাল ম্যাকলুহান। গণমাধ্যমের প্রেক্ষাপটে বিবিসি বলতে কি বোঝায়? এই যে বিবিসি হচ্ছে একটা তোমার এরকম নিউজ এজেন্সি বা তোমার সংবাদপত্র আর কি, যেটার পূর্ণ হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, বিবিসি। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। তাহলে বলো তো এটা কোন দেশের? নামই তো উত্তর আছে, তোমরা পারতেছো না কেন? বলো এটা কোন দেশের? ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। ইউরোপ হবে। এটা কোনো কথা? ব্রিটিশ কারা? বাংলাদেশ, ভারতবর্ষকে ব্রিটিশরা শাসন করছিল, এরা কারা? ভুলে গেছো? হুম? ইংল্যান্ড বা ইউকে, যুক্ত রাজ্য, এটা হচ্ছে ব্রিটিশ। কই ইউরোপ, হইলো কিছু? তারপর দেখো, একটি সংবাদের কোন অংশটি তাৎক্ষণিকভাবে পাঠকের মনোযোগ আকর্ষণ করে? সেটা হচ্ছে শিরোনাম। কাকে আধুনিক যোগাযোগ অধ্যয়নের জনক বলা হয়? সেটা হচ্ছে উইলবার শ্যাম, ঠিক আছে? পিআর সংক্ষিপ্ত রূপ কি? সেটা হচ্ছে জনসংযোগ, ওই যে পাবলিক রিলেশন না পাবলিক কি যেন বোঝায়। আম, এটাই হয়তো জনসংযোগ। আলটিমেটাম কি? আলটিমেটাম মানে হচ্ছে চরমপত্র। জ্ঞানী সততা, এটার অনুবাদ হচ্ছে নলেজ ইজ ভার্চু, ঠিক আছে? নলেজ ইজ ভার্চু। কার্ল মার্কস কে ছিলেন? সে ছিল সাম্যবাদী দর্শনের প্রবর্তক, কার্ল মার্কস। 5 জন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন, তারা হলেন ক, খ, গ, ঘ, উ। ক হলেন গ এর মা, মানে ক মা। গ হচ্ছে মেয়েও হইতে পারে, ছেলেও হইতে পারে। গ হচ্ছে উ ওর স্ত্রী, তার মানে গ হচ্ছে অ্যাকচুয়ালি মেয়ে, ছেলে না। আর উ হচ্ছে কি? স্বামী। ফাইন। ঘ হলেন ক এর ভাই, তার মানে ঘ হচ্ছে ক এর ভাই। ক যেহেতু মা, ক এর ভাই মামা, ক এর ভাই, তার মানে ঘ হচ্ছে কে? মামা। কার মামা? এই গ এর মামা। খ হলেন ক এর স্বামী, তার মানে ক এর স্বামী যেহেতু, তার মানে এটা হচ্ছে বাবা। কার বাবা? এই গ এর বাবা। উ হচ্ছে খ এর, উ এর সাথে খ এর সম্পর্ক কি? তাহলে খ কই ছিল?
খ ছিল হচ্ছে এই যে খ হলেন ক এর স্বামী, ঠিক আছে? তাহলে বাবা অ্যাকচুয়ালি, আর এই যে ক এর স্বামী বুঝলাম, তাহলে উও কই, উও কই ছিল? উও এর স্ত্রী, গ হলেন উ এর স্ত্রী, তাহলে শ্বশুর হবে। মানে উও অ্যাকচুয়ালি বিয়ে করছে গড়ে, গ এর শাশুড়ি হচ্ছে ক, আর ক এর স্বামী হচ্ছে তোমার এই যে কে, খ। তাহলে উওর সাথে কি শ্বশুরের সম্পর্ক, কথা বুঝছো? এটা হাইকুর কোশ্চেন, যে ব্লাড রিলেশনশিপ বা সম্পর্ক, সেটা থেকে বোঝা গেছে নাকি বোঝো নাই? এই সম্পর্ক থেকে এক মার্ক আসে, বি ইউনিটেও আসে, সি ইউনিটেও আসে। রাসেল কে ছিলেন? এই যে বার্ট্রান্ড রাসেল, সে হচ্ছে একজন ব্রিটিশ দার্শনিক। আইনস্টাইন রাসেল ইতি ইস্টারের মূল লক্ষ্য কি? হচ্ছে নিউক্লিয়ার সমরাস্ত্রের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রদর্শন, ঠিক আছে? এটার গুরুত্বপূর্ণ আরেকটা দিক হচ্ছে পরমাণু পরীক্ষা বিস্তার রোধ করা। ডিলেম্মা শব্দের অর্থ কি? এটা উভয় সংকট, ডিলেম্মা দুইটা এম, ডিলেম্মা এবার মনে রাখতে পারো। একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল, এটা একটা আইকিউর কোশ্চেন। এই যে ফিলোসফিতে সি ইউনিটে তোমার 50টা জিকে কোশ্চেন তো, ফিলোসফি। এই ফিলোসফিতে তোমার কোশ্চেন আসে আইকিউ বেসড, সিরিজ থেকে কোশ্চেন আসে এই ধরনের, তোমার সম্পর্ক থেকে আসে। তারপরে এই যে দেখো স্রোতের প্রতিকূল অনুকূলের ম্যাথ থেকে কোশ্চেন আসতেছে, এগুলো সবগুলো আইকিউ টপিক হিসেবে কাউন্ট হবে। তো এটা দেখো, একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থায় আবার ফিরে আসে, তাহলে তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত? এটা বলো তো কত হবে, কেমনে হবে, পারো কিনা দেখি। আমার একটা চেয়ার কিনতে হবে, এভাবে বসে থেকে আমার প্রবলেম হয়ে যাচ্ছে। পারবা এটা? চেষ্টা করবে নাকি আমি করে দিব? ভেরি ইজি। পারবা না? হ্যাঁ বা না তো বলবা, একটা কিছু বলো যে ভাই পারবো। সঠিক উত্তর হচ্ছে 3/5 মাইল। আচ্ছা দেখো এখানে তুমি চিন্তা করো, সে বলছে কি, সে যে ভ্রমণ করছে, ভ্রমণের গড় বেগ চাইছে, তাহলে গড় জিনিসটা মানে কি? গড় মানে কি এটা তো বলবো, বলো প্লিজ। গড় মানে কি? উপরে কি হবে? সমষ্টি। সমষ্টি, নিচে কি হবে? সমষ্টি সংখ্যা। বাই সংখ্যা। আচ্ছা, তাহলে এইখানে যেহেতু এটা ভ্রমণ রিলেটেড, তাহলে উপরে হবে গিয়ে টোটাল দূরত্ব, তাহলে টোটাল দূরত্ব সে কত গেছে? এখানে গেছে 5 মাইল, আবার সে ফিরে আসছে, তাহলে কি কত মাইল? দেখো এই যে প্রাথমিক অবস্থায় ফিরে আসছে 4 ঘন্টা, আবার তাহলে 5 মাইল গেছে আবার ফিরে আসছে, তাহলে কত মাইল হলো টোটাল? সমষ্টি কত হবে? 5 যোগ 5, 10 মাইল। 10 মাইল। আর টোটাল ভ্রমণ করছে কত সময়? 2 ঘন্টায় গেছে, আসতে লাগছে 4 ঘন্টা, তাহলে 6। তাহলে 10/6 কাটাকাটি করলে হচ্ছে তোমার এই যে তোমার কি হবে? এটা হবে গিয়া 5/3, কিন্তু উত্তর হবে 3/5, কারণ অ্যাকচুয়ালি সময়টাকে এরা উপরে দিছে আর কি সেই হিসাবে, ঠিক আছে? মাইলে রাখছে তো, দ্যাটস তোমার আহ মাইলে হিসাব করলে কি হবে? এত মাইল সময়ে এত মাইল, এত ঘন্টায় এত মাইল, ঘন্টায় এত মাইল, এত ঘন্টায় এত মাইল। না, এটার উত্তর হবে 5/3 হবে। ওরা ভুল করছে, 3/5 হবে না। ইটস নট এ গুড অ্যান্সার। 3/5 কিভাবে হয়? এত স্লো তো আর সে যায় না। 3/5 হলে এটা খুবই দশমিক, মানে ওয়ানেরও কমে যাবে, বাট এত স্লো তো সে যায় না। সে যখন লিস্ট যাওয়ার সময় গেছিল তখন তার মাইল ছিল 2.5 মাইল করে, আসার সময় না হয় কম ছিল, বাট এভারেজ করলে সেটা একের নিচে তো আসতে পারে না, ইটস ইম্পসিবল। তার সঠিক উত্তর 5/3 হবে। 5/3 করলে সেটা কত হয়? 5/3 হলে কত হয়? 1.5 হবে নাকি এরকম? 1.5 না, অ্যাকচুয়ালি 1 পয়েন্ট সামথিং হবে। একবার যায় আর দুই, তাহলে 3 18, 3 6 18, মানে 1.6 এরকম হতে পারে, বুঝছো? 1.6 টাইপের হতে পারে। তোমরা কি বুঝছো এই ম্যাথটা কিভাবে করলাম, নাকি বুঝো জি নাই? ভাইয়া। আচ্ছা, যাই হোক, সমাজতন্ত্রের প্রবক্তাকে, সেটা হচ্ছে কার্ল মার্কস। এটা তোমরা মনে রাখবে, এটা আসে পরীক্ষা বছর। এ পর্যন্ত দার্শনিকরা শুধু জগতের ব্যাখ্যা করেছেন, প্রয়োজনে তাকে কি, প্রয়োজন তাকে পাল্টানো। এই পাল্টানো বলতে কি বোঝায়? সেটা হচ্ছে ভাবাদর্শ পরিবর্তনের কথা বলা হয়েছে এখানে। তারপর দেখো, একটি টার্ম অনুপস্থিত রেখে সিরিজ দেওয়া আছে, সম্পূর্ণ করো।
মানে এই যে এটা সিরিজ দেওয়া আছে দেখো, 144, 256, 400, এটার মধ্যে সম্পর্কটা কি খেয়াল করতে পারতেছো? এটা হচ্ছে স্কোয়ার ফরম্যাটে দেওয়া আছে মেবি। কত স্কোয়ারে 144 হয়? 12 স্কোয়ারে, তাই না? 256 হয় কত স্কোয়ারে? 16। এটা হচ্ছে কি 20 স্কোয়ারে। তাহলে এরপরটা হবে 24 স্কোয়ারে। তাহলে এটাই হওয়ার কথা, 576। কথা বুঝছো এবার কিভাবে হয়েছে এটা? স্কোয়ার ফরম্যাটের সিরিজ দেওয়া। তোমাদেরকে সিরিজ শেখাবো আমি, সমস্যা নেই, তখন এটা ইজি লাগবে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটা কার উক্তি? বুরু চণ্ডীদাসের উক্তি, খুব ইম্পর্টেন্ট। সক্রেটিসকে কিসের জন্য উপযুক্ত করা হয়েছিল? সেটা হচ্ছে যুবকদের মানসিকতা দূষিত করার জন্য। তারপর দেখো যে কি ধরনের শাস্তি প্রদান করা হয়েছিল, মৃত্যুদণ্ড, মানে তাকে আর কি কি ধরনের শাস্তি, এটা হচ্ছে মৃত্যুদণ্ড। ইকুইটি দ্বারা কি বোঝায়? সেটা হচ্ছে ন্যায্যতা বা সমতা, এটা বলতে পারো। আচ্ছা, তোমরা যারা মেয়েরা তারা কি ইকুয়ালিটি পছন্দ করো নাকি ইকুইটি পছন্দ করো বলো তো? মেয়েরা কোনটা পছন্দ করো? দেখি তোমরা এই জিনিসটা বুঝো কিনা। ইকুয়ালিটি পছন্দ করো নাকি ইকুইটি? একটা চুজ করো, মানে তোমাকে যদি বলা হয় যে তোমাকে ইকুয়ালিটি দিব নাকি ইকুইটি দিব, তাহলে তুমি কোনটা নিবা? চ্যাটে লিখছো ইকুইটি। ওকে, গুড, ইটস এ গুড অ্যান্সার। অ্যাকচুয়ালি ইকুয়ালিটি কথাটার মধ্যে অনেক ডিসক্রিমিনেশন আছে। ধরো ইকুয়ালিটি মানে কি, তোমাদেরকে একটা বাস্তব উদাহরণ বলি। ইকুয়ালিটি মানে হচ্ছে যে আমিও যা তুমিও তা। এখন একটা ছেলের পক্ষে যেটা বিয়ার করা সম্ভব, একটা মেয়ের পক্ষে সেটা সম্ভব না। ধরো বাসে তুমি যাচ্ছ, ইন দ্য মিন টাইম একজন বয়স্ক মহিলা উঠলো, তো তাকে তুমি এখন বসে আছো, তুমি কি তাকে সিটটা দিবা না? অবশ্যই দিবা। কারণ সেই ক্ষেত্রে সেটা ইকুয়ালিটি রইলো না, সেটা হয়ে গেছে ইকুইটি। আবার ধরো একটা, মানে একটা খেলা চলতেছে, এখন তিনজন লোক, একজন মধ্য বয়সী, আরেকজন একদম ছোট, আরেকজন একজন বড়। এখন কেউ দেখতে পাচ্ছে না ওয়ালের কারণে। এখন সবাইকে যদি তুমি একটা করে টোল দিয়ে দাও, তাহলে যে বড় সে তো এমনিতে আগে থেকেই দেখতে পাচ্ছে, কারণ সে অনেক লম্বা, তাকে টোল দেওয়ার কোনো মানে হয় না। টুল দরকার ছিল অ্যাকচুয়ালি কার কার? ছোটর, মিডিয়ামের, এই দুইজনের। কারণ বড় জন তো দেখতে পাচ্ছে, তার মানে ওই যে তিনটা টুল, এই তিনটা টুলের মধ্যে ছোটর দরকার ছিল দুইটা, মিডিয়ামের দরকার ছিল একটা, আর যে বড় সে তো এমনিতেই দেখতেছে, তার অ্যাকচুয়ালি টুল লাগেই না। তো এটাকে বলে ইকুইট। আর তুমি যদি সবাই একটা একটা করে দাও, দিন শেষে দেখা যাবে যে বড় সেই উপর আরো উপর ওইটা দেখতেছে, কিন্তু মিডিয়াম জন হালকা দেখতেছে, আর ছোট জন টুলের উপর উঠেও দেখতে পাচ্ছে না। বুঝছো? এটা আর কি। মানুষই সবকিছুর পরিমাপকাঠি, এটা হচ্ছে ম্যান ইজ দি মেজার অফ অল থিংস। ঋষি দেব কে ছিলেন? শহীদ বুদ্ধিজীবী এবং দার্শনিক। তারপর দেখো দ্বিতীয় সংখ্যাটি যেভাবে প্রথম সংখ্যার সাথে সম্পর্কিত, মানে এটা হচ্ছে একটা রেশিও দেওয়া আছে, এটা আইকিউ একটা কোশ্চেন। এখানে দেখো 31-90, তো এখানে রিলেশনটা কেমনে দেওয়া? 31-90 কি বোঝায়? 31-90, 3 3 9, 1 0। কিছু মাথায় ঢুকতেছে তোমাদের এই রিলেশনটা কিভাবে সেট করা হয়েছে? 31-90, 3910। তিনের, 4-এর পরে 10 কিভাবে? 2, 43, 3 2। ওকে, এটা বুঝতে পারছি। এখানে যেমন দেখো একটি এক ছিল, একের থেকে কমে গেছে এক, তার মানে 0 হয়েছে। এখানে 3 ছিল, 3-এর থেকে 1 কমে গেছে 2 হয়েছে। আর এইখানে দেখো 3 ছিল, সেটা 9 হয়েছে, এটা 4 কিভাবে 10 হইলো? 3 9 4 10। ও, 3 যদি 9-এর সাথে রিলেটেড হয়, তার মানে 3 9, তাহলে 4 তো অ্যাকচুয়ালি এক বেশি হবে, 10 হবে এইভাবে। বুঝছো? আই কি এরকমই। এখানে 3 9 হয়েছে, তার মানে তোমার এখানে 4 হবে কি 10। 1 0 হয়েছে, তার মানে 3 হবে কত? 2। বুঝছো? এগুলো আইকিউ, জেউর আইকিউ। দেখো যদি ABC XYZ হয়, তবে GIVB কি হবে? তো ABCXYZ, এটা হচ্ছে আলফাবেটিক অর্ডার দিয়ে করছে তারা। আলফাবেটিক অর্ডারে এর ভ্যালু এক্স এর ভ্যালু সাথে রিলেটেড, বি এর ভ্যালু ওয়াই এর সাথে রিলেটেড, সি এর ভ্যালু জেড এর সাথে রিলেটেড। ঠিক আছে? ঠিক তেমনি GIV এর ভ্যালু এইভাবে তুমি মিল করে যেগুলা পাবা আর কি।
সেটা আমরা এখানে না করি, কারণ আমাদের আলফাবেটিক অর্ডারের ক্লাসটা নেক্সট ক্লাসে হবে আর কি, আইকিউ ক্লাস 3-তে অলরেডি 2টা ক্লাস হয়েছে না, নেক্সট 3 নম্বর ক্লাসটা বুঝে ফেলবা। সক্রেটিস কে ছিলেন? প্রথম দিকের গ্রিক নীতি এবং দার্শনিক ছিলেন এবং পাশ্চাত্য দর্শনের প্রতিষ্ঠাতা ছিলেন। সক্রেটিস কোনটি বলেছেন? জীবন হলো জ্ঞান এবং প্রজ্ঞা ও দূরদর্শিতায় পূর্ণ। উইজডম শব্দটির মানে হচ্ছে কি? প্রজ্ঞা। এখানে চিন্তা দিছে, এটা প্রজ্ঞা হওয়ার কথা। বিনীত রমণের চেয়ে লম্বা কিন্তু জ্যোতির চেয়ে খাটো। এই ধরনের আইকিউ কোশ্চেন আসলে তোমরা দেখবা যে ফাইনালি কি চাইছে, ফাইনালি যেটা চাইছে সেটাকে রাখবা, বাকিগুলাকে স্কিপ আউট করে দিবা। ফাইনালে চাইছে কি? সবচেয়ে বেশি লম্বা কে, তাই না? তাহলে দেখো, বিনীত রমণের চেয়ে লম্বা তার মানে রমণবাদ, কিন্তু জ্যোতির চেয়ে খাটো তার মানে বিনীতবাদ, জ্যোতি এখনো রয়ে গেছে। সুমিত সবচেয়ে খাটো তার মানে সুমিত্ববাদী। দীপক সুমিতের চেয়ে লম্বা, তো সুমিতের চেয়ে দীপক লম্বা তার মানে দীপক আরো থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু রমণের চেয়ে খাটো তার মানে দীপকও বাদ। তাহলে কে রয়ে গেল? রমণ তো আগেই বাদ, ঠিক আছে। তাহলে আলটিমেটলি থেকে গেছে কিন্তু এই জ্যোতি। তাহলে সঠিক উত্তর জ্যোতি। বুঝছো কিভাবে করছি? অ্যান্সার করো তোমরা, না বল কিছুতে বলতেছো না। মানে অল্প সময়ের মধ্যে করতে গেলে তোমাকে এভাবেই করতে হবে যে ফাইনালি কি চাইছে সেটাকে রাখবো, বাকি সবগুলোকে বাদ দিয়ে দিবা। সুযোগ পাইলে বাদ, দেখবা যে অ্যান্সার পেয়ে গেছে, যেটা আছে সেটাই answer। এই নিশাত, নোবা, তারপর রুদ্র, তারপর হচ্ছে ওমিকে 2 ওয়াই, তুমি, তারপরে আর কি আছে? আচ্ছা, বলো তোমরা বুঝছো? নোবা, তাসনিম। জি ভাইয়া জি বুঝেছি। ভাই, বুঝতে পারছি। ওকে, দেখো যে বাঁচার জন্য মরো, এটার ট্রান্সলেশন কি হবে? ডাই টু লিভ। গীতাঞ্জলিকে অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবে এটার জন্য নোবেল পুরস্কার পাইছে বলো তো? 1913, তাই না? আর একটি ট্রেন 5/1 সেকেন্ডে চলে 20 ফুট, এই দ্রুততায় 3 সেকেন্ডে কত ফুট চলবে? তো সঠিক উত্তর হচ্ছে 300। কিভাবে করে দেখো, 1/5 সেকেন্ডে মানে 1/5 সেকেন্ডে সে কত যায়? 20 ফুট যায়। তাহলে 1 সেকেন্ডে কত যাবে বলো তো? 20 থাকবে, আর 1/5 উল্টে যাবে, তাহলে 5/1 হয়ে যাবে। তাহলে 5/1 হলে সেটা কত? 5 এর সাথে 20 গুণ করলে হবে 100। তাহলে 1 সেকেন্ডে কত যায় সে? 100 যায়। তাহলে বলছি 3 সেকেন্ডে কত যাবে? 300 যাবে। শেষ, ফটাফট অ্যান্সার। অতীশ দীপঙ্কর কে ছিলেন? বাঙালি দার্শনিক। শেষের কবিতা সম্পর্কে কোনটি সঠিক? রবীন্দ্রনাথের উপন্যাস শেষের কবিতা, এটা একটা উপন্যাস, পরীক্ষা আসে, এটাকে অনেকে কবিতা কাব্যগ্রন্থ জায়গায় দেয়, মানে কবিতা দেয় না। মানে সে সে কি চিন্তা করে যে শেষের কবিতা, এখন এটা যদি কবিতায় হয় তাহলে তো এটাকে মানে কোশ্চেনে দেওয়া উচিত ছিল না, তাইলে এটা মনে হয় কাব্যগ্রন্থ হবে, কারণ কবিতাগুলা কাব্যগ্রন্থের মধ্যে ইনক্লুডেড থাকে। তো এইভাবে তারা থিঙ্ক করে অ্যান্সার দিয়ে আসে, মানে প্রাউডলি অ্যান্সার দিয়ে আসে। কিন্তু আসলে সঠিক উত্তর হচ্ছে এটা একটা উপন্যাস, ইটস এ নভেল, ঠিক আছে। বোস আইনস্টাইন তত্ত্বের স্টোজ বসু প্রথম জীবনে কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের। এগুলা তোমাদের কাছে নতুন মনে হইতে পারে, বাট সাবজেক্টিভ জিকের মধ্যে এই জিনিসগুলা পাবা তোমরা। কোনটি সাহিত্যিক শব্দের প্রকৃতি এবং প্রত্যয়? তো সাহিত্যিকটাকে বাংলায় পাবা হচ্ছে সাহিত্য যোগ স্নিক, স্নিক। এটাকে বাংলায় কি পাওয়া যায় বলতো? এই যে মূর্ধন্য ষ দিয়ে এইভাবে কেটে দিছে, এটা কি? এটা কি? এটা কিসের কিসের যোগফল? এটা পড়াইছি তোমাদেরকে, বাংলার ফার্স্ট ক্লাসে পড়াইছি। মূর্ধন্য ষ যোগ কোনটা? নিও। নিয়। মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য, স্নিক বলতেছি, স্নিক। তুমি দাও, তুমি এখন টাইপ করো তোমাদের বাংলা কিবোর্ডে, ফোনে দেখো তো আসছে কিনা। মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য দাও, দেখো তো এরকম হয় কিনা, চেক করো একদম। তারপর দেখো, কুঞ্জরের সমর্থক শব্দ কোনটি? সেটা হচ্ছে হাতি। মিথ হলো পৌরাণিক কাব্য। তারপর দেখো তোমার সিবি রমন কত সালে পদার্থবিজ্ঞানে নোবেল পান? সেটা হচ্ছে 1930 সালে। বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায় ভারতের কোন শিল্প প্রতিষ্ঠানের স্থপতি? সেটা হচ্ছে বেঙ্গল কেমিক্যাল। নোবেল বিজয়ী কথা সাহিত্যিক VS নাইপল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত সালে এসেছেন? 2016 সালে। নোবেল বিজয়ী কথা সাহিত্যিক VS নাইপল যেহেতু আসছিল। তিতাস একটি নদীর নাম, সিনেমা পরিচালক কে? ঋত্বিক ঘটক। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের মর্যাদা গ্রহণ করে, সেটা কত সালে? 2016 সালে এটাকে দেওয়া হয়। তারপর দেখো, ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, সেটি কার? মোতাহার হোসেন চৌধুরী। মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রীকে খুনিরা ব্রাশফায়ার হত্যা করে কত তারিখে? 1975-এর 3 নভেম্বর। তারপর দেখো, মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রীকে অ্যাকচুয়ালি কাকে বোঝানো হয়েছে বলো তো দেখি, একটু চালাক হইতে হবে।
বলো। তাজউদ্দিন আহমেদ। রাইট, তাজউদ্দিন আহমেদ। এদেরকে কি বলা হয় একসাথে, যে জাতীয় তিন নেতাকে হত্যা করা হয়েছে 3 নভেম্বর, যেটা সত্যজিৎ রায়ের চলচ্চিত্র চারুলতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প অবলম্বনে? নষ্ট নীড়, ঠিক আছে। ওয়ানগালা কাদের উৎসব? গারোদের। লিও টলস্টয় কোন দেশের ও কি হিসেবে বিখ্যাত? রাশিয়ার উপন্যাসিক হিসেবে। লিও টলস্টয়ের একটা বই আছে, সেই বইটা কি বলতো? খুবই বিখ্যাত বই, লিও টলস্টয়, ওয়ার অ্যান্ড পিচ, ঠিক আছে। ওয়ার অ্যান্ড পিচের লেখক কে? লিও টলস্টয়। ওমর খৈয়াম পারস্যের একজন কবি, জ্যোতিষবিজ্ঞানী এবং গণিতবিদ, ওমর খৈয়াম। সো এই ছিল তোমার এই যে বি ইউনিট, সি ইউনিটের কোশ্চেন গুলা। আই গেস তোমরা এখন একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছো যে তোমাদের প্রিপারেশন প্লাস আমাদের যেই শীট প্লাস আমাদের যে ক্লাসগুলা যেভাবে আমরা কন্ডাক্ট করি, এটার সাথে জিওর প্যাটার্ন আদৌ কতটা সামঞ্জস্যপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ নয়। কেন দেখবা যে অলরেডি যেই গুটি কয়েক ক্লাস আছে এর মধ্যেই তোমরা দেখো যে ম্যাক্সিমাম জিনিস রিলেট করা যাচ্ছে। তবে যখন আমরা ফুল ক্লাসগুলো কমপ্লিট করবো তখন তোমাদের কাছে মনে হবে যে ওই যে আমার স্টুডেন্ট ফোন ফোন দিয়ে বললো যে মনে হচ্ছিল যে আপনি পড়াইতেছেন আর আমরা পরীক্ষা দিতেছি। এটাই বাস্তবতা, ঠিক আছে। সো এই জন্য বলবো যে যা যা দিব গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে, প্রতিটা জিনিস যেন তোমার পড়া হয়, প্রতিটা জিনিস যেন তোমার চোখে একবার দেখা হয়। তুমি মানে ভেবে নিলা যে আমি হচ্ছে এই শীটটা বা এই ক্লাসটা একটু পরে করে নিবো আর পরে এসে আর এটা দেখার সুযোগ হলো না, বা তুমি ভুলে গেলা, এটা যেন না হয়। কারণ এক একটা ক্লাস আমি এক একটা মানে মার্ক ক্যারি করে অনেক সময়, একটা পার্টিকুলার ক্লাস এক একটা এমসিকিউ ক্যারি করতেছে। তো তুমি যেন কোনো কিছু যাতে মিস না হয়ে যায়, কথা বুঝছো? সবগুলা ক্লাসই তোমাকে অ্যাটেন্টিভলি করতে হবে। কোনোটা যদি মিস হয় সেটাকে অবশ্যই মনে রেখে আবার রিপিট দেখে নিতে হবে, তাহলেই তুমি ভালো করতে পারবা। ওকে, এখন বলো তোমাদের কোনো কোশ্চেন আছে, এনিথিং?